কেমন আছেন সবাই? আমি তুষার। তো চলে আসলাম আপনাদের বহুল প্রতীক্ষিত ওয়েব সিরিজ রিসোর্টের পরবর্তী পার্ট নিয়ে। গল্পটা ভেট্রির, যে খুবই সাধারণ পরিবারের একটা ছেলে, আর তার পরিবারের কাঁধে রয়েছে বিশাল এক ঋণের বোঝা। আর সেই ঋণের দায় কমাতেই সে চলে আসে আর রিসোর্টে একজন রুম সার্ভিস বয় হিসেবে কাজ করতে। কিন্তু তার চোখে ছিল শেফ হওয়ার অদম্য স্বপ্ন। কিন্তু সেই আর রিসোর্টের হেড শেফ নেদুমারান কখনোই চাইতো না ভেট্রি একজন শেফ হোক। তো এরপরে কি হয়েছিল তার জীবনে? এই ওয়েব সিরিজটা সত্যি খুবই অসাধারণ আর মন ভালো করে দেওয়ার মতো। আপনারা যদি এই ওয়েব সিরিজটা এবং ওয়েব সিরিজের প্রত্যেকটা ক্যারেক্টারকে ভালোভাবে বুঝতে চান, তাহলে বলবো এই ওয়েব সিরিজের আগের পার্টগুলো দেখে আসুন। এই ওয়েব সিরিজের আগের প্রত্যেকটা পার্টের লিঙ্ক এই ভিডিও ডেসক্রিপশন বক্স অথবা কমেন্ট বক্সে দেওয়া লিঙ্কগুলোতে ক্লিক করে দেখে আসতে পারেন। এছাড়া ভিডিওর ডান দিকের ওপরের দিকে যে লিঙ্ক আসবে সেই লিঙ্কে ক্লিক করেও দেখে আসতে পারেন। কথা দিচ্ছি সময় নষ্ট হবে না। তো আজ এক্সপ্লেন করতে যাচ্ছি রিসোর্ট ওয়েব সিরিজের পার্ট 9। তো চলুন শুরু করা যাক। পার্ট 8 শেষে দেখানো হয়েছিল নেদুমারান চলে যাবার পরে আর রিসোর্ট একটা ক্রাইসিসের মুখোমুখি হয়। এমনকি 3 মাসের মধ্যে ব্যাংকের পেমেন্ট না দিতে পারলে রিসোর্টটাই বন্ধ হয়ে যাবে। এমনত অবস্থায় রাজন বেশ কয়েকজন ইনভেস্টরদের নিয়ে আসে আর রিসোর্টে, যারা আর রিসোর্টের সবকিছু দেখে বিবেচনা করবে তারা এখানে ইনভেস্ট করবে কিনা। আর তাদের ডিনারের দায়িত্ব ছিল ভিকির, যে নেদুমারানের হয়ে কাজ করত। ভিকি সেই ডিনারের খাবারগুলো ইচ্ছে করেই নষ্ট করে দেয়, যাতে করে সেই ইনভেস্টররা ক্ষুব্ধ হয়ে সেখান থেকে ইনভেস্ট না করেই চলে যায়। অন্যদিকে ভিকি তার আসল রূপ দেখিয়ে দেয়, আর এটা দেখে সবাই হতবাক হয়ে যায়। ভিনি তো বিশ্বাসই করতে পারে না তার ভালোবাসার মানুষটা এমন করতে পারে। অন্যদিকে ভেট্রিও সেখানে ছিল না। সে গিয়েছিল স্টার শেফ কম্পিটিশনের জন্য একজন স্টার শেফের কাছে প্র্যাকটিস করার জন্য। ফিরে এসে সবকিছু দেখার পরে সে রঘুপতিকে কথা দেয় যে করেই হোক সে স্টার শেফ কম্পিটিশনটা জিতবে আর রিসোর্টটাকে ঠিক আগের পর্যায়ে নিয়ে আসবে। পার্ট 9 এর শুরুতেই দেখা যায় রঘুপতির কেবিনে রঘুপতি আর রাজন ছিল। রঘুপতি রাজনকে বলে, ভিকিকে আমরা কতটা বিশ্বাস করেছিলাম, আসলে বলা যায় অন্ধবিশ্বাস করেছিলাম, আর তাই সেই সুযোগে সে আমাদের সাথে বিশ্বাসঘাতকতা করলো। রিসোর্টের অবস্থা দিন দিন খারাপ হয়ে যাচ্ছে। রাজনের মুখটা ভার ছিল। রাজন বলে, আমি কখনো চিন্তাও করতে পারিনি ভিকি এমনটা করবে। আসলে এমন কিছু হবে সেটা আমি ভাবতেও পারিনি। এর জন্য এর কোনো ব্যাকআপ প্ল্যানও আমি রাখতে পারিনি। রঘুপতি থামিয়ে দিয়ে বলে, আসলে নেদুমারান চলে যাবার পরে থেকে শুধুমাত্র আমাদের রিসোর্টের ফুড ডিপার্টমেন্টই নয়, গেস্ট আসার সংখ্যাও কমে গেছে, যার ফলে রুম সার্ভিস ডিপার্টমেন্ট থেকে যে টাকাটা আমরা পেতাম সেটাও আমরা কম পাচ্ছি। আর এভাবেই যদি চলতে থাকে তাহলে আগামী 3 মাসের মধ্যে এই রিসোর্টটা আমাদেরকে বন্ধ করে দিতে হবে। আর আমরা ইনভেস্টরদেরই কি জবাব দেব? আমি বুঝতে পারছি না আমি কি করব এখন। রাজন রঘুপতিকে আবারও আশ্বস্ত করে, বলে, স্যার আপনি টেনশন করবেন না। গতকালকে যেটা হয়েছে সেটা আমাদের জন্য অনেক বড় একটা ধাক্কা ছিল ঠিকই, কিন্তু এমনটা নয় এই ধাক্কা কাটিয়ে আমরা বাইরে বের হয়ে আসতে পারবো না। আপনি আমাকে বিশ্বাস করে সিইওর পদটা আমাকে দিয়েছেন, আর আমি সেই দায়িত্বটা পুরোপুরিভাবে পালন করব। রঘুপতি রাজনকে বলে, আমরা এখন যে সিচুয়েশনে রয়েছি তুমি তো বুঝতে পারছো তাই না? আমরা গেমটা হেরে যাচ্ছি, এখান থেকে আমাদের কি বা করার আছে? রাজন বলে, স্যার আমি বিষয়টা খুব ভালোভাবে বুঝতে পেরেছি। আপনি যদি আমাকে প্রশ্ন করেন এখান থেকে আমরা কিভাবে বের হব, এখন আমার কাছে কোনো উত্তর নেই, কিন্তু আমি একটা কথা দিতে পারি, রিসোর্টটাকে আমি এই অবস্থায় ফেলে কোনোভাবেই পালাবো না বা কোথাও যাব না। যে করেই হোক একটা সমাধান আমি বের করবই। নেদুমারান ছাড়াও এই রিসোর্টটাকে আমি পুরোপুরি আগের অবস্থায় নিয়ে আসতে পারবো, এটা আমার বিশ্বাস। আমাকে শুধুমাত্র একটু সময় দিন, আমি কোনো একটা আইডিয়া বের করে আপনার কাছে নিয়ে আসবো। আপনি আমাকে ভরসা করে ম্যানেজার বানিয়েছিলেন, আমি আশা করি সেটার প্রতিদান দিতে পেরেছি। ঠিক একইভাবে আপনি আমাকে ভরসা করে সিইও বানিয়েছেন, আর আমি চেষ্টা করব সেটারও প্রতিদান দেবার জন্য। আপনি শুধু আমাকে বিশ্বাস করেন। রঘুপতি শুধু মাথা নাড়ায়। এরপরে রাজন সেখান থেকে চলে যায়। এদিকে দেখা যায় নেদুমারানের কাছে ভিকি চলে এসেছিল। নেদুমারান তাকে জিজ্ঞেস করে, কি ব্যাপার তুমি এখানে? ভিকি বলে, শেফ আপনি যেমনটা প্ল্যান করেছিলেন আমি পুরো প্ল্যানটাই ঠিকঠাকভাবে কাজ করিয়েছি, আর রিসোর্ট এখন পথে বসতে চলেছে। কথাটা শুনে নেদুমারান খুশি হয়। নেদুমারান বলে, তোমাকে নিয়ে আমার গর্ব হচ্ছে। আমি বিদেশের একটা রিসোর্টে তোমার ব্যাপারে কথা বলেছি, খুব তাড়াতাড়ি তুমি সেখানের এক্সিকিউটিভ বা প্রধান শেফ হতে যাচ্ছ। এটা শুনে ভিকি বলে, শেফ আমি শুধুমাত্র এইসব কিছুর জন্য এগুলা করিনি। আর রিসোর্টে আমি একজন শেফ হিসেবে ছিলাম, কিন্তু তার থেকেও বড় বিষয়টা আমার কাছে ছিল আমি শেফ নেদুমারানের টিমের একজন মেম্বার ছিলাম। আপনি আমার হেড শেফ, তো আপনি যদি আমাকে কোনো অর্ডার দেন তাহলে সেটা তো আমাকে পালন করতেই হবে। আমি শুধু ততটুকুই করেছি। নেদুমারান আবারও খুশি হয় আর বলে, চিন্তা করো না, আমরা খুব তাড়াতাড়ি বড় একটা রিসোর্টে ফিরে
চাচ্ছি। তুমি চাইলে আমার সাথেও জয়েন হতে পারো, অথবা বাইরের কোনো একটা রিসোর্টে হেড শেফে হতে পারো। যাই করো না কেন, চয়েসটা তোমার, কিন্তু তোমাকে একজন সফল শেফ হতে হবে, এটাই আমি চাই। ভিকি বলে, অবশ্যই শেফ, আপনি যেমনটা বলবেন তেমনটাই হবে। স্টার শেফ কম্পিটিশনটা শেষ হয়ে নিক। নেদুমারান বলে, ঠিক আছে, কম্পিটিশন শুরু হওয়ার 4-5 দিন আগে তুমি এখানে চলে আসবে। তখনই সেখানে ঐশ্বরিয়া চলে আসে, আর নেদুমারানেরও একটা কল চলে আসে। নেদুমারান কলটা রিসিভ করার জন্য দূরে চলে যায়। এদিকে ভিকি ঐশ্বরিয়াকে বলে, আমার কথাটা একটু ধৈর্য ধরে শোনো। ঐশ্বরিয়া বলে, ঠিক আছে, আমি বুঝতে পেরেছি। ভিকি তখন আবারও নিজের সাফাই দিতে থাকে যে কিচেনে খুব অল্প পরিমাণ শেফ ছিল, তার মধ্যে একের পর এক অনেক অর্ডার আসছিল। এছাড়া তারা আমাদের শেফদের নিয়ে বাজে বাজে কথাও বলছিল। এমন একটা সিচুয়েশনে আমার কী বা করার ছিল, এই জন্য আমি সেখান থেকে চলে এসেছি। ঐশ্বরিয়া তাকে চুপ করিয়ে দিয়ে বলে, চুপ থাকো, যথেষ্ট দিয়েছো তোমার অজুহাত। ভেনি আমাকে আগে থেকেই সবকিছু বলে দিয়েছে, তাই এমন ফালতু অজুহাত দেওয়ার কোনো দরকার নেই। ঐশ্বরিয়া সেখান থেকে চলে যায়। এদিকে ভিকিকে খুবই খুশি দেখাচ্ছিল। সে সেখানে বসে নেদুমারানের জন্য অপেক্ষা করতে থাকে। এদিকে রিসোর্টে ইনভেস্টরদের নিয়ে আবার একটা মিটিং ডাকা হয়। ইনভেস্টররা জিজ্ঞেস করে, এখন কি বলছো তুমি, এখন তোমার প্ল্যানটা কি? রাজন বলে, আপনারা তো জানেনই, বিজনেসে উত্থান পতন থাকবেই, আর গতকালকে যে ঘটনাটা ঘটেছে সেটা পুরোপুরি অপ্রত্যাশিত। এছাড়া আর রিসোর্ট এর আগেও বেশ কয়েকবার এমন অনেক ক্রাইসিসের মধ্য দিয়ে পার হয়েছে। একজন ইনভেস্টর বলে, সেটা বুঝতে পেরেছি, কিন্তু নেদুমারান চলে যাবার পরে আপনি বিজনেস গ্রাফটা একবার দেখুন। যদি রিসোর্টের লসটা আরও একটু কম হতো তাহলে আমরা এত প্রশ্ন জিজ্ঞেসই করতাম না। আর রিসোর্ট এখন এমন একটা ডাউনফলের মধ্য দিয়ে যাচ্ছে যেটা কল্পনাও করা যাচ্ছে না। এমন অবস্থায় আপনি মার্কেট ফ্ল্যাকচুয়েশন এবং রেভিনিউ ড্রপকে কম্পেয়ার করবেন কিভাবে? আমার মনে হয় না এই অবস্থা থেকে এই রিসোর্ট আর কখনো বের হতে পারবে। এরপরেই সরি বলে সে এবং আরও একজন ইনভেস্টর সেখান থেকে চলে যায়। এরপরেই অন্য একজন ইনভেস্টর বলে, এই রিসোর্টকে আবারও কখনো রেভিনিউ জেনারেট করতে পারবে কিনা সেটার আমার একটা ব্যাখ্যা চাই। রাজন বলে, আমরা খুব তাড়াতাড়ি আরও ভালো এবং সুপরিচিত একজন শেফকে এই রিসোর্টে ফিরিয়ে নিয়ে আসব। সে নিশ্চিত নেদুমারানকে রিপ্লেস করতে পারবে। একজন ইনভেস্টর বলে, রাজন, এটা তুমি কি বলছো? যে 3-3বার স্টার শেফ কম্পিটিশন জিতেছে তাকে তুমি রিপ্লেস করবে কিভাবে? রাজন বলে, হয়তো নেদুমারান থাকাকালীন যে রেভিনিউটা জেনারেট হতো সেটা আমরা হুট করেই পাবো না, কিন্তু ধীরে ধীরে সেখানে আমরা পৌঁছাতে পারবো। এছাড়া নেদুমারান যখন ছিল তখন ফুড ডিপার্টমেন্ট থেকে আমাদের প্রফিটটা খুবই কম আসতো, এমনকি মাঝে মধ্যে সমান সমানও হতো না। তাই আমরা নতুন শেফের আইডিয়াটা নিয়ে এসেছি। এখানে যদি মানুষ কয়েকবার আসেও সেখানে ফুড ডিপার্টমেন্ট থেকে আমরা লাভ করতে পারবো। এছাড়া রুম সার্ভিস ডিপার্টমেন্টের সার্ভিস যদি বেটার হয় সেখান থেকেও লাভের আশা করা যেতে পারে। নতুন শেফের কাছে আমাদের একটাই রিকোয়েস্ট থাকবে যে লো কস্টে খাবার জেনারেট করা এবং খাবারের কোয়ালিটি ঠিক রাখা, তাহলেই আমরা খুব তাড়াতাড়ি রেভিনিউ জেনারেট করতে পারবো। আরও একজন বলে, তোমার প্ল্যানটা আসলে কি? রাজন বলে, গতকালকে তো একটা ধাক্কা খেলাম, সেই ডিনারটা শেষ হলো, আমাকে একটু সময় দিন, আমি একটা প্ল্যান বের করে আপনাদের সামনে উপস্থাপন করব। সেই ইনভেস্টর বলে, আমাদের কাছে এত টাইম নেই, আমি গেলাম। এরপরে বাকিরাও বলে, দুঃখিত রাজন, আমাদের যতটুকু সামর্থ্য ছিল আমরা তোমাকে সাপোর্ট করেছি, কিন্তু এখন আর পারবো না। এভাবেই সব ইনভেস্টর একে একে সেখান থেকে চলে যায়। তখন রাজন রঘুপতিকে কিছু বলতে যাবে, রঘুপতি তাকে থামিয়ে দিয়ে বলে, রাজন, আমি এই সিচুয়েশনটা বুঝতে পারছি, আর আমি তোমার উপরে সবসময় ভরসা করছি, সামনেও ভরসা করব, আর তুমি নিজের উপরে কখনো বিশ্বাস হারিও না। রাজন বলে, স্যার, এই কথাটাই আপনার মুখ থেকে আমি শুনতে চেয়েছি, আমি আমার কাজ শুরু করে দেব। রাজন বলে, আমরা খুব তাড়াতাড়ি ফিরে আসব। রিয়াও বলে, আমারও তোমার উপরে ভরসা রয়েছে। এদিকে রঘুপতি রিসোর্টে দাঁড়িয়েছিল। কয়েকজন কর্মচারী এসে রঘুপতিকে বলে, স্যার, আমরা এই রিসোর্টে অনেক বছর যাবৎ কাজ করছি, আমাদের পরিবারের ভরণ পোষণ, বাচ্চার স্কুলের ফি সবকিছুই চলে এই রিসোর্টের টাকায়, কিন্তু এই রিসোর্টে বেশ কয়েকদিন ধরে যা হচ্ছে এবং শুনতে পাচ্ছি এই রিসোর্টটা নাকি বন্ধ হয়ে যাবে। যদি সেটা হয়ে যায় তাহলে আমাদের কি হবে? আমাদের খুবই ভয় করছে, প্লিজ কিছু একটা করুন যাতে রিসোর্টটা অন্তত বন্ধ না হয়। রঘুপতি বলে, আপনারা টেনশন করবেন না, আর আমি আপনাদেরকে এত সহজে ছেড়েও দেব না। রঘুপতির কাছ থেকে ভরসা পেয়ে তারা চলে যায়। এরপরেই রঘুপতি কল করে রাজনকে আর বলে, এই রিসোর্টের সব স্টাফদের নিয়ে আমি একটা মিটিং করতে চাই। কিছুক্ষণ পরেই দেখা যায় সব স্টাফরা একত্রিত হয়। রঘুপতি বলতে থাকে, আপনারা যেটা এই রিসোর্টের ব্যাপারে শুনছেন সেটা সত্যি। এমন একটা সিচুয়েশন আসতে পারে যে এই রিসোর্টটা আমার হাতে থেকে চলে যাবে, কিন্তু আপনারা মনে রাখবেন, আপনাদের কাউকেই আমি এত সহজে ছেড়ে দেব না আর বিপদে ফেলে দেব না। আর মনে রাখবেন, এই রিসোর্ট এরকম পরিস্থিতিতে এর আগেও পড়েছে। মূর্তি এবং উত্তমানকে রঘুপতি জিজ্ঞেস করে, কি ব্যাপার, তোমরা তো এই রিসোর্টের শুরু থেকেই আছো, তোমরা তো জানো। মূর্তি আর উত্তমান বলে, হ্যাঁ স্যার,
আমরা দেখেছি। আপনি টেনশন করবেন না, এই পরিস্থিতিটা আমরা সবাই মিলে একসাথে সামলে নেব। রঘুপতি বলে, আমি শুধু তোমাদের কাছ থেকে এতটুকুই আশা করি। আর পরিস্থিতি যেমনই হোক না কেন, এমনকি আমার জীবন চলে গেলেও আমি আপনাদের চাকরি চলে যেতে দেব না। আমার উপরে ভরসা করুন, আর সব ধরনের চিন্তাভাবনা বাদ দিয়ে আপনারা শুধু আপনাদের কাজটা করে যান, যাতে রিসোর্টের সার্ভিস নিয়ে কেউ কমপ্লেন করতে না পারে। আমরা কোনো না কোনো পথ খুঁজে বের করবই। আমাদের সিইও রাজন রয়েছে, এছাড়া আমাদের রুম সার্ভিস বয় ভেট্রি এখন শেফ হয়ে গেছে, আর সে স্টারশেপ কম্পিটিশনেও পার্টিসিপেট করছে। আমি আশা করছি সে জিতেও যাবে কম্পিটিশনটা। এই রিসোর্টে যেসব গেস্টরা আসতো আমরা তাদের আবারও ফিরিয়ে আনতে পারবো, এটা আমার আশা। আমরা এই রিসোর্টটাকে আবারও আগের মতো স্বাভাবিক করে তুলতে পারবো। তাই আমি বলবো, আপনারা নিশ্চিন্তে নিজেদের কাজগুলো করুন, বাকি বিষয়টা আমি দেখে নেব। সবাই রঘুপতির সাথে একমত হয় আর সেখান থেকে চলে যায়। আর এরপরেই রঘুপতি রাজনকেও একটা প্ল্যান বলে। কি বলে সেটা শোনানো হয় না। এরপরে রাজনও সেখান থেকে চলে যায়। সবাইকে আশ্বস্ত করলেও সবাই চলে যাবার পরে রঘুপতিকে অনেক টেনশনে থাকতে দেখা যায়। সে বুঝতে পারছিল পরিস্থিতি আসলে কতটা ভয়াবহ। এদিকে সি বিচে ভেনির সাথে ভিকি দেখা করতে আসে। সেখানে আসার সাথে সাথেই ভেনি ভিকিকে বলে, স্টপ ভিকি, তুমি এগুলো কি করলে? ভিকি বলে, আগে তুমি আমার কথাটা তো শোনো। ভেনি বলে, না, আমি তোমার কিছুই শুনতে চাই না, আমি শুধু আমার প্রশ্নের উত্তরগুলো চাই। ভেনি বলে, ইনভেস্টরদের খাবার দেওয়ার আগে সেই ডিশগুলো তো তুমি চেক করেছিলে, তার মানে সেই ডিশের যদি কোনো প্রবলেম থাকতো তাহলে টেস্ট করার সময়ই তো তুমি সেটা বুঝতে পারতে, তাই না? তাহলে এমনটা কি করে হলো? ভিকি আবারও অজুহাত দেওয়ার চেষ্টা করে। ভেনি তাকে থামিয়ে বলে, আমি তোমার কোনো অজুহাত শুনতে চাই না, আমি শুধু আমার প্রশ্নের উত্তরটা জানতে চাই। ভিকি বলে, আমি কিছু জানি না। ভেনি বলে, এমন কথা বলো না, তুমি জানো না, এটা হতেই পারে না, সেখানে নিশ্চয়ই কিছু ঘটেছে, আর সেটার উত্তর আমি জানতে চাই। এই জন্য তুমি আমার প্রশ্নের জবাবটা দাও, প্রভুর নামে হলেও সত্যিটা বলো। এরপরে একটা সময় ভিকি রেগে গিয়ে বলে, হ্যাঁ, আমিই করেছি, ইচ্ছে করেই করেছি, কারণ নেদুমারান স্যার আমাকে করতে বলেছিল, তাই করেছি। দেখো, নেদুমারান স্যার আমার আইডল, আমাদের শেফ, আমার শেফ, আর তুমি এটা ভালো করেই জানো যে তার কথায় আমি যে কোনো কিছু করতে পারি। শুধুমাত্র তার সাথে কাজ করার জন্য আমি যে জিদ ধরে বসেছিলাম সেটাও তো তুমি ভালো করেই জানো। আর আমরা এখন যে পজিশনে দাঁড়িয়ে রয়েছি সেটা শুধুমাত্র নেদুমারান স্যারের জন্যই। আর শুধু আজকে নয়, ভবিষ্যতেও সে যদি আমাকে কিছু বলে আমি অবশ্যই সেটা করব। ভেনি ভিকির কথাগুলো শুনে হতবাক হয়ে যাচ্ছিল, সে শুধু চুপচাপ শুনছিল। ভিকি বলতে থাকে, ভেনি, তুমি এই বিষয়গুলো এত পার্সোনালি কেন নিচ্ছ? আমার তো মনে হয় আমি শেফ হিসেবে শুধুমাত্র আমার লয়ালিটি প্রুভ করেছি। আমার তো মনে হয়েছিল তুমি আমাকে নিয়ে গর্ববোধ করবে। তখন ভেনি বলতে শুরু করে, সবকিছু বাদ দাও, আমি তো বিশ্বাসই করে নিয়েছিলাম যে তুমি বদলে গেছো, আর এতে আমি কতটা খুশি হয়েছিলাম তোমাকে বলে বোঝাতে পারবো না। এছাড়া তোমাকে আমি আগের থেকেও আরো বেশি ভালোবাসতে শুরু করেছিলাম। এই লকেটটা দেখতে পাচ্ছ, এটা যখন আমি তোমাকে পরিয়ে দিয়েছিলাম আমার মনে হচ্ছিল আমি তোমাকে বিয়ে করে ফেলেছি, কিন্তু আমি ভাবতেই পারিনি শুধুমাত্র তোমাকে যাতে কেউ সন্দেহ না করে সেই জন্যই তুমি এটা করেছো, এইসব নাটক করেছো। আমার তো ভাবতেই ঘৃণা লাগছে, আমি এমন একটা মানুষকে ভালোবাসি। তুমি যে কত বড় প্রতারণা করেছো আমার সাথে, তুমি যে আমাকে কতভাবে ধোঁকা দিয়েছো, তুমি কি বুঝতে পারছো? আমার মনে হয় না তুমি বুঝতে পারছো। ভেনি আরো বলে, কি ব্যাপার, কি দেখছো আমার দিকে, যে আমি এখনো কান্নাকাটি কেন করছি না? অনেক কান্নাকাটি করেছি, আর না, এই সব কিছুর এখানেই শেষ, এ থেকে আর কিছু আগে বাড়ানো সম্ভব নয়। ভিকি বলে, কি বলছো ভেনি? আমি বুঝতে পারছি তোমাকে, কিন্তু দেখবে এই সবকিছু দুদিনেই ঠিক হয়ে যাবে। আমি জানি তোমাকে, চিনি তোমাকে, তোমার মুখ থেকে ব্রেকআপের কথা মানায় না, এছাড়া তোমার সাথে ব্রেকআপটা যায়ও না। আর হেসে বলে, দেখবে 2 দিন পরে তুমি একাই আমার সাথে কথা বলতে আসবে। ভেনি বলে, অনেক হয়েছে, আর না, তুমি আমার সাথে যা করেছো তারপরেও মনে হয় যে আমি তোমার কাছে ফিরে আসবো, আর কখনো আসবো না। আসলে আমি তোমাকে বেশি ভালোবাসি, তোমার পেছনে বেশি ঘোরাফেরা করি, তাই তুমি এমনটা করেছো আমার সাথে, তাই না? আমিও দেখতে চাই এই পৃথিবীতে আমার থেকে বেশি তোমাকে কে ভালোবাসে, আর তোমার আমার কথা একদিন না একদিন মনে পড়বেই। এই বলেই নিজের গলার লকেটটা ছিঁড়ে ভিকিকে ছুঁড়ে মারে। আমার তখনই মনে হচ্ছিল যদি ভিকির গালে একটা কষিয়ে চর মারত তাহলে খুব ভালো হতো। যাই হোক, ভেনি সেখান থেকে কাঁদতে কাঁদতে চলে আসে। ভিকি এরপরে সেই লকেটটা তুলে নেয়, হয়তোবা ভিকির একটু একটু অপরাধ বোধ হচ্ছিল। এদিকে সেলভিন আর ঐশ্বরিয়া আবারও বাইরে এসেছিল একটা রেস্টুরেন্টে। সেখানে সেলভিন ঐশ্বরিয়াকে চুপচাপ দেখে জিজ্ঞেস করে, কি হয়েছে? ঐশ্বরিয়া বলে, তুমি জানো আমার হাত এমন ব্যথা আগে কখনো করেনি। সেলভিন তখন একটু মজা করে বলে, এমন কঠোর বাবা থাকতেও প্র্যাকটিস সেরে তুমি যে আমার সাথে রেস্টুরেন্টে এসেছো এটাই অনেক কিছু। ঐশ্বরিয়া বলে, সে কঠোর নয়, বরং পারফেকশনিস্ট। সেলভিন বলে, তার মানে টিউশনিতে আমরা ম্যাথ যেভাবে বারবার করতাম হয়তোবা সেও তোমাকে বারবার প্র্যাকটিস করায়, তাই তো?
ঐশ্বরিয়া বলে কিছুটা সেই রকমই। যখন একটা খাবার ঠিকঠাক না হয় তখন সেই খাবারটা আমাকে আবার শুরু থেকে বানাতে হয়। প্রথম প্রথম আমার রাগ হতো, কিন্তু এখন আমি বুঝতে পারি যে আমার বাবার জন্যই শুধুমাত্র আমি একজন ভালো শেফ হতে চাচ্ছি। সেলভিন বলে, বুঝতে পারছি। আমাকে বলো তো, তোমার বাবা তোমাকে ট্রেন করায় কিভাবে? ঐশ্বরিয়া বলে, বলতে পারো একজন মিলিটারি অফিসারের মতো। সেলভিন বলে, আমি সেটা জানতে চাইনি, আমি টেকনিকের ব্যাপারে জানতে চেয়েছি। ঐশ্বরিয়া বলে, টেকনিক বলতে? সেলভিন বলে, প্লেটিং স্ট্যান্ডার্ড, ফুড কনসিস্টেন্সি আর আর্ট অফ প্লেটিং, এইসব কিছু। ঐশ্বরিয়া বলে, এগুলো তো বেসিক, কিন্তু আমার বাবার সাথে প্র্যাকটিস করার সাথে সাথে আমি একটা আনপেইড ইন্টারন্যাশনাল শেফ কোর্সে জয়েন হয়েছি, সেখানে ক্লাসও করছি নিয়মিত। এরপর সেলভিন আরও একটু মজা করে বলে, তার মানে তোমার বাবার সাথে কথা বললে আমরা অবশ্যই জানতে পারবো যে তোমার দুর্বলতাটা কি, তাই না? আমিও তো একজন শেফ, তোমার দুর্বলতা আমাকে বললে হয়তো আমি তোমাকে সাহায্যও করতে পারি। তখন ঐশ্বরিয়া বলে, আসলে নয়েজে আমার প্রবলেম হয়, যখন কিচেনে অনেক বেশি নয়েজ হয় তখন আমি ফোকাস হারিয়ে ফেলি, এই জন্য মাঝে মধ্যে আমি হেডফোন ইউজ করি। সেলভিন বলে, স্টারশিপ কম্পিটিশনে তো তুমি এইসব কিছু করতে পারবে না। ঐশ্বরিয়া বলে, হ্যাঁ ঠিকই বলেছ, কিন্তু সেখানে যে আমি কি করব বুঝতে পারছি না। ঐশ্বরিয়া আরও বলে, এছাড়া জাপানিজ কুইজিন আর সিফুডগুলো তো আমি কোনোভাবেই বানাতে পারি না পারফেক্টভাবে, সেগুলো বানাতে গেলে আমি প্রত্যেকটার ভিতরে গরমিল করে ফেলি। আমি শুধু প্রার্থনা করছি কম্পিটিশনে যেন সেগুলো না আসে। সেলভিন তাকে ভরসা দিয়ে বলে, আসবে না। সেলভিন আবারও বলে, তোমাকে দেখে মনে হচ্ছে স্টার শেফ হওয়াটা তোমার একটা স্বপ্ন, অনেক আগ্রহী তুমি। তখন ঐশ্বরিয়া একটু হতাশ হয়ে বলে, আমার নয়, বাবার স্বপ্ন, আর বাবার স্বপ্নটাই আমি পূরণ করতে চাচ্ছি। আসলে ছোটবেলা থেকেই আমাকে আর আমার বড় বোনকে বাবা অনেক কষ্টে লালন পালন করে বড় করে তুলেছে। এখন যদি আমি তার মেয়ে হয়ে তার একটা স্বপ্নই পূরণ করতে না পারি, তাহলে আমি তাকে খুশি রাখবো কি করে? সেলভিন অবাক হয়ে যায় আর বলে, তাতে তোমার এখানে কিছু না? ঐশ্বরিয়া বলে, না, আমি শুধু আমার বাবার স্বপ্নটাকে লালন করছি। আমি যদি একবার স্টারশেপ উইনার হয়ে বাবাকে দেখাতে পারি, তাহলে মেয়ে হিসেবে আমি একটু শান্তি পাবো। সেলভিন আবারও তাকে প্রশ্ন করে, তুমি এই কথাগুলো আমাকে আগে কেন বলনি? ঐশ্বরিয়া বলে, আমার বাবার খুশি আমার খুশি, এছাড়া আর কিছুই না। এরপরেই সেলভিনকে দেখা যায় রহস্যজনকভাবে ঐশ্বরিয়ার দিকে তাকায়, আর এটা থেকে এতটুকু নিশ্চিত যে 2 বছর পরে সেলভিন ঐশ্বরিয়ার জীবনে কোনো উদ্দেশ্য ছাড়াই ফিরে আসেনি। নিশ্চয়ই তার কোনো একটা উদ্দেশ্য রয়েছে, হয় ঐশ্বরিয়ার ক্ষতি করা, নয়তোবা নিজের স্বার্থের জন্য কিছু হাসিল করা। সেটা আমরা ভবিষ্যতেই জানতে পারবো। এদিকে রাতের বেলা ভেট্রি কল করে তার মাকে আর কথা বলতে শুরু করে যে তার শরীর এখন কেমন আছে, ঘরের কাজ সেলভি করে কিনা। এরপরে ভেট্রি বলে, আমি অনেক কষ্টে একজন স্টার শেফ উইনারের কাছ থেকে ট্রেন করছি, আর আমি খুব তাড়াতাড়ি একটা বড় কম্পিটিশনে পার্টিসিপেট করতে যাচ্ছি। ভেট্রির মা বলে, সেলভি আমাকে বলেছে, আমার অনেক খুশি লাগছে। তখনই দেখা যায় ভেট্রির মায়ের আসলে কষ্ট হচ্ছিল, কিন্তু সে সেটা ভেট্রিকে বলছিল না। ভেট্রি বলে, আর কয়েকটা দিনের ব্যাপার, কম্পিটিশনটা যদি আমি একবার জিতে যাই তাহলে আমি সাথে সাথে তোমার অপারেশন করিয়ে ফেলবো। আমি আমার পরিবারটাকে খুব তাড়াতাড়ি একটা স্বাভাবিক পর্যায়ে নিয়ে আসবো। ভেট্রির মা বলে, তোমার বাবা যদি আজকে থাকতো এই কথাগুলো শুনে অনেক খুশি হতো। তখনই রাজাদুরাই তাকে ডাকে। ভেট্রি ফোন রেখে চলে যায়। এদিকে সেলভি তার মাকে বলে, তুমি ভাইয়াকে তোমার শরীরের অবস্থা যে খারাপ সেটা বললে না কেন? ভেট্রির মা বলে, ওকে এখন বললে ও প্র্যাকটিস করা বাদ দিয়ে শুধু এই বিষয় নিয়েই টেনশন করবে, আর এতে ওর পরিশ্রম নষ্ট হয়ে যাবে। আর কয়েকটা দিনের তো ব্যাপার, আমি নিজেকে সামলে নিতে পারবো। ওকে মনোযোগ দিয়ে প্র্যাকটিস করতে দাও, আর কম্পিটিশনটা জিতে গেলে তো আমাদের সব সমস্যা দূর হয়ে যাবে। এদিকে ঐশ্বরিয়া রাতের বেলা তার বাবার জন্য আরও একটা ডিশ বানিয়েছিল। নেদুমানার সেটা টেস্ট করার পরে বলে, তুমি তো জানো একই প্লেটের ভেতরে 2 সাইজের খাবার থাকলে সেটা টেস্ট আলাদা হয়ে যায়, তাই না? এদিকে রাজাদুরাইও ভেট্রিকে বোঝাতে থাকে, কিন্তু ভেট্রি সেই কথাগুলো বুঝতে পারছিল না। এই জন্য রাজাদুরাই ভেট্রির মাথায় একটা চাটা মেরে বলে, আমি তোমাকে কি বলছি আর তুমি কি করছো? রাজাদুরাই বলে, এটা নিয়ে যাও, এটা ফেলে দিয়ে আবারও বানাও, মেন ডিশটা ইম্পর্টেন্ট, এটা সবসময় মনে রাখবে। এদিকে নেদুমারান সেই খাবারগুলো ফেলে দেয় এবং ঐশ্বরিয়াকে আবার বানাতে বলে। এদিকে রাজাদুরাইও ভেট্রিকে দিয়ে বারবার একই খাবার বানাচ্ছিল। যখনই কোনো ভুল করছিল সে ভেট্রির মাথায় চাটা মারছিল। এদিকে নেদুমারানও প্রচণ্ড রেগে গিয়েছিল। যখনই ঐশ্বরিয়া কোনো ভুল করছিল সে খাবারগুলো ফেলে দিচ্ছিল, আবারও তাকে বানাতে বলছিল। এভাবে প্রচণ্ড রেগে যায় নেদুমারান। এদিকে ঐশ্বরিয়া আর ভেট্রি খাবার বানাতে বানাতে হতাশ হয়ে পড়েছিল, কারণ বারবার তাদের ভুল হয়ে যাচ্ছিল, তারা কোনোভাবেই সেটা পারফেক্ট করতে পারছিল না। ঐশ্বরিয়া দেখতে পায় এত প্র্যাকটিস করতে করতে তার হাতের বিভিন্ন জায়গায় ফোসকা পড়ে গেছে, ক্ষতস্থান তৈরি হয়েছে। এরপরে ভেট্রি যখন আবারও তার বাবার ছবি দেখে
দেখে, পরিবারের ছবি দেখে। অন্যদিকে ঐশ্বরিয়া যখন তার বাবাকে দেওয়া কথাগুলো মনে পড়ে, তখন তারা আবারও সব ক্লান্তি ভুলে প্র্যাকটিস করতে চলে যায়। এদিকে রাজাদুরাই ভেট্রিকে অনেক কঠোরভাবে ট্রেন করাচ্ছিল, একটু ভুল হলেই সে তাকে শাস্তি দিচ্ছিল। এদিকে ভেট্রি যখন রান্না করছিল, হঠাৎ করেই রাজাদুরাই তার দিকে তাকায়, আর তখনই ইমাজিনেশন করতে থাকে সেখানে ভেট্রি নয়, বরং চিদাম্বরম দাঁড়িয়ে রান্না করছিল। সে পুরোপুরি সেখানে চিদাম্বরমকে কল্পনা করে যে চিদাম্বরম কিভাবে এসে সেখানে রান্না করত। এগুলো দেখে রাজাদুরাই পুরোপুরিভাবে ইমোশনাল হয়ে পড়ে। ভেট্রি সেখানে খাবার নিয়ে আসে এবং রাজাদুরাইকে বলে মাস্টার টেস্ট করুন, কিন্তু রাজাদুরাই বারবার শুধু ভেট্রির দিকে তাকিয়েছিল, অবাক হয়ে তাকিয়েছিল। একটা সময় কিছু না বলেই সেখান থেকে চলে যায়। সমুদ্রের পাড়ে এসে মন খারাপ করে বসে থাকে। তখনই ভেট্রি সেখানে চলে আসে আর বলে, মাস্টার, আমার কি কোনো ভুল হয়েছে? আপনি এভাবে চলে আসলেন কেন? আমাকে বলুন, যদি আমার কোনো ভুল হয়ে থাকে আপনি আমাকে শাস্তি দিন, আমি যে করেই হোক সেটা ঠিক করে ফেলবো। রাজাদুরাই বলে, তোমার বাবা তো খাবার বানাতো, চিদাম্বরম, তাই না? সে কিভাবে খাবার বানাতো? তার গুণটা কি ছিল? আসলে রাজাদুরাই কনফার্ম হতে চাইছিল। ভেট্রি তখন বলে, আমার বাবা গ্রান নিয়ে সবকিছু বলে দিতে পারতো, যে সেই খাবারটা কিভাবে তৈরি হয়েছে। প্রথম দিন আপনি আমাকে যে টেস্টটা দিয়েছিলেন, আমিও তো গ্রান নিয়ে সেই টেস্টটা পাশ করেছিলাম। আসলে আমার বাবার রক্তই তো আমার শরীরে বইছে, তাই গুণটাও আমি পেয়ে গেছি। আর আমার বাবা অনেক সহজ সরল ছিল, যার ফলে আমার বাবাকে সবাই ঠকাতো। দূর দূর থেকে মানুষ এসে আমার বাবাকে রিকোয়েস্ট করত খাবারটা যেন সেই রান্না করে। তখন আমাদের দিনগুলো অনেক ভালো ছিল। আমার বাবা আমাকে মেলায় নিয়ে যেত, আমি যা চাইতাম সে আমাকে তাই কিনে দিত। আমরা অনেক সুখী ছিলাম। কিন্তু আমার বাবা যখন গ্রাম ছেড়ে চলে যায়, তখন গ্রামের মানুষ আমাকে উস্কাতে থাকে যে আমার বাবা আমাদের বিপদে ফেলে চলে গেছে। আর দুঃখের বিষয়টা হচ্ছে আমিও সেটা বিশ্বাস করে নিয়েছিলাম। তখনই রাজাদুরাই আগের ঘটনা মনে করতে থাকে, যেখানে চিদাম্বরম এসেছিল রাজাদুরাইয়ের কাছে ট্রেনিং নেওয়ার জন্য এবং সে তাকে সাইনও করে দিয়েছিল। চিদাম্বরম রাজাদুরাইকে বলেছিল, মাস্টার, আপনার কাছে থেকে আমি অনেক কিছু শিখেছি, আপনার এই উপকারের কথা আমি কখনো ভুলবো না। এরপরে রাজাদুরাই বলে, এটা সাবধানে রেখো, আর এটা দিয়েই তুমি কম্পিটিশনে পার্টিসিপেট করতে পারবে। আর তুমি আমাকে মাস্টার বলো না, কারণ এখানে আসার পরে আমি তোমার কাছ থেকে যতটুকু শিখেছি তুমিও আমার কাছ থেকে ততটুকুই শিখেছ, তাই আমরা বন্ধু। আর এটা শুনে বোঝা যায় যে রাজাদুরাই আসলে চিদাম্বরমকে কতটা পছন্দ করত। রাজাদুরাই তাকে বলে, তুমি ফোকাস করো, মন দিয়ে রান্নাটা করো, তাহলে দেখবে তুমি সেই কম্পিটিশনটা জিতে আসবে। ঘটনা বর্তমানে চলে আসে। রাজাদুরাই ভেট্রিকে বলে, 15 বছর আগে তোমার বাবাও সেই স্টারশিপ কম্পিটিশনে পার্টিসিপেট করার জন্য আমার কাছ থেকে সাইন নেওয়ার জন্য এসেছিল। আমি তো ভেবেছিলাম ওই জিতবে, কিন্তু পরে শুধু আমি ওর নিখোঁজ হওয়ার খবরটা পাই। কথাটা শুনে ভেট্রি হতবাক হয়ে যায়। রাজাদুরাই বলে, তোমার বাবা অনেক অনেক ব্রিলিয়েন্ট ছিল। তোমার বাবা কখনো কারো চোখের দিকে তাকাতো না, কিন্তু আমি যখন তাকে যা বলতাম সে সেটা খুব নিখুঁতভাবে করত। আমরা দুজনেই একে অপরের কাছ থেকে অনেক কিছু শিখেছি। তোমার বাবার কাছ থেকে শেখার টেকনিকগুলো আমি অনেক জায়গায় কাজেও লাগাতে পেরেছি। আমার জীবনে আমি যত মানুষের সাথে দেখা সাক্ষাৎ করেছি, তোমার বাবা ছিল সব থেকে নরম, ভালো মানুষ আর নিঃস্বার্থ একজন মানুষ। ভেট্রির মুখটা খুশিতে ভরে যায় তার বাবার নামে এমন প্রশংসা শোনার পরে। রাজাদুরাই বলে, এই পৃথিবীটা আমার কাছে গোল মনে হচ্ছে আবারও। একবার তোমার বাবা এসেছিল আমার কাছে, এখন তুমি আসলে। আমি আশা করব তোমার বাবার স্বপ্নটা তুমি পূরণ করতে পারবে। এরপরেই রাজাদুরাই সেখান থেকে চলে যায়, আর পরের দিন সকালে আবারও তাকে ট্রেনিং আসতে বলে। এদিকে রিসোর্টে একা মন খারাপ করে বসেছিল রঘুপতি। সেখানে রিয়া চলে আসে আর বলে, বাবা, তুমি এত মন খারাপ করে কেন থাকো? রঘুপতি বলে, রিসোর্টে এত এত সমস্যা চলছে, আমি কিভাবে স্বাভাবিক থাকি তুমিই বলো। রিয়া বলে, তুমি যদি এই সময় ভেঙে পড়ো তাহলে আমাদের কি হবে? তুমি ঠিক থাকলেই তো আমরা সাহস পাবো তোমাকে দেখে। তুমি তো আমাকে ছোটবেলায় একটা কথা বলতে, যে জীবনটাকে আমরা যেভাবে ভাবি আসলে জীবনটা ওইরকম চলে না। জীবনে অনেক উত্থান পতন থাকে, কিন্তু সেই সময়টাতে নিজেদেরকে শক্ত রাখতে হয়, ভেঙে পড়লে চলে না। আমি তোমার ভেতরে আগে সেই রূপটা দেখতে চাই। রঘুপতি বলে, ঠিক আছে, তুমি টেনশন করো না, আমি নিজেকে স্বাভাবিক করে ফেলবো। পরের দিন সকালবেলাতেই দেখা যায় আবারও রাজাদুরাই ভেট্রিকে নিয়ে সমুদ্রের মাঝে এসেছিল, আর একটা জায়গায় বোটটাকে দাঁড় করিয়ে সে মদ খাচ্ছিল। তখন ভেট্রি তাকে কৌতূহল নিয়ে জিজ্ঞেস করে, আপনাকে প্রায় দেখি সমুদ্রের মাঝে এই জায়গাটাতে আসেন এবং সূর্য ওঠা দেখেন, হাতে ওয়াকিটকি নিয়ে বসে থাকেন, কি হয়েছে? রাজাদুরাই চুপ করে থাকে। ভেট্রি বলে, কৌতূহল হলো তাই জিজ্ঞেস করলাম, যদি আপনার বলতে ইচ্ছে না হয় তাহলে বলার দরকার নেই। রাজাদুরাই তখন বলতে শুরু করে, 2005 সালে শ্রীলঙ্কায় যখন যুদ্ধ হচ্ছিল, তখন আমরা আমাদের আপন মানুষগুলোকে হারিয়ে ফেলছিলাম। চারপাশে শুধু গুলির শব্দ চলত। আমার ফ্যামিলিও শ্রীলঙ্কাতে সেই যুদ্ধে ফেসে গিয়েছিল। তারা তাদের প্রত্যেক বাড়িঘর ছাড়তে চাইছিল না। যুদ্ধ আরও বাড়তে থাকে। অবশেষে মানুষ ধীরে ধীরে রিফিউজি হয়ে তামিলনাড়ুতে আসতে শুরু করে। তখনই আমি সিদ্ধান্ত নিয়েছিলাম
আমার পরিবারকেও আমি এখানে নিয়ে আসব। তখন তাদের সাথে আমি এই ওয়াকি টকি দিয়েই কথা বলতাম। ফ্ল্যাশব্যাকে দেখা যায় রাজাদুরাই তার স্ত্রীর সাথে কথা বলছিল। রাজাদুরাই বলে, তুমিই তো বলেছিলে আমাদের উপরে যে অন্যায়টা হচ্ছে সেটা সারা পৃথিবীর মানুষ যাতে জানে, সেই জন্য আমি স্টারশিপ কম্পিটিশনে পার্টিসিপেট করেছি, সেটা জিতেও নিয়েছি, কিন্তু তারপরও আমার কথা শোনার মতো কোনো মানুষ আমি এখানে পাইনি। রাজাদুরাইয়ের স্ত্রী বলে, হয়তো আমাদের ভাগ্যে এটাই লেখা ছিল, আমরা এভাবেই মারা যাব। রাজাদুরাই বলে, তুমি একদমই ভয় পেও না, টেনশন করো না, আমি তোমাদের জন্য আছি। আমি তোমাদেরকে আমার এখানে নিয়ে আসবো। আমি বোটও ঠিক করে দিয়েছি। আমার বোট সেখানে চলে গেলে তুমি সেখানে চলে আসবে। আর সে নির্দিষ্ট একটা জায়গার কথা বলে। রাজাদুরাই বলে, সেখানে পৌঁছালে আমিও বোট নিয়ে চলে আসব, আর এরপরেই তোমাদেরকে আমি আমার কাছে নিয়ে আসব। রাজাদুরাইয়ের স্ত্রীও বলে, ঠিক আছে, সকাল হবার আগেই আমি বর্ডার ক্রস করে ফেলবো, তুমি টেনশন করো না। রাজাদুরাই বলে, আজকের রাতটা কোনোভাবে ম্যানেজ করো, এরপরেই আমাদের বিপদ আর থাকবে না। রাতের বেলায় দেখা যায় একটা বোটে তারা উঠে বসে, কিন্তু রাজাদুরাইয়ের দুই মেয়েই অনেক ভয় পাচ্ছিল, এই জন্য তারা তার বাবার সাথে কথা বলে। তার বাবা তাদের সাহস দেয় যে আর মাত্র কিছুক্ষণ, এরপরেই তোমরা আমার কাছে চলে আসবে। রাজাদুরাই বলে, এরপরে আমি সকালে এখানে বোট নিয়ে অপেক্ষা করেছিলাম, কিন্তু ওরা আর কখনো আসেনি। আমি জানি না ওদের সাথে কি হয়েছে, কিন্তু আমার বিশ্বাস ছিল ওরা একদিন না একদিন ফিরে আসবে। এই জন্য আমি প্রতিদিন সকালবেলাতে ওয়াকিটকি নিয়ে ঠিক এই জায়গাটাতে অপেক্ষা করি, যদি ওরা কখনো ফিরে আসে। রাজাদুরাইয়ের পরিবারের এমন করুণ পরিণতির কথা শুনে ভেট্রির মনটা অনেক খারাপ হয়ে যায়। রাজাদুরাই বলে, আমি এই কাজগুলো করি ভেবে সবাই আমাকে পাগল বলে, কিন্তু আমার কিছু যায় আসে না। আমি আমার পরিবারকে ভালোবাসি, আমি বিশ্বাস করি তারা কোনো না কোনো একদিন আমার কাছে ফিরে ঠিকই আসবে। রাজাদুরাই বলে, আমার স্ত্রী আমাকে এখানে আসতে বলেছিল, আর স্টারশিপ কম্পিটিশনটা জিতে আমাদের যে করুণ সিচুয়েশনটা চলছে সেটা সবাইকে জানাতে বলেছিল। আমি সেটাই করেছিলাম। দুইবার স্টারশিপ উইনার হয়েছি, কিন্তু তারপরও কেউ আমার কথায় কোনো কানই দেয়নি। এরপরে আমি আমার পরিবারকে হারিয়ে ফেলি। এরপরে আমি সবকিছু ছেড়ে দিয়েছিলাম, কারণ আমি বুঝতে পেরেছিলাম আমার কথা শোনার মতো কেউ নেই। এরপরে আমি টুকটাক যা কাজ পেতাম সেটাই করতাম, আর দুঃখ ভোলার জন্য মদ খেতে শুরু করেছি। আমার চারপাশে অনেক মানুষ থাকলেও আমি সবসময় একাই থাকতাম, কারণ আমি আমার পরিবারকে অনেক বেশি মিস করি। এদিকে আবারও ঐশ্বর্যা প্র্যাকটিসের জন্য তৈরি হয়ে নিচে যাচ্ছিল, ঠিক তখনই ভেনি তাকে কল করে। এদিকে নিদুমারন তাকে ডাকে। ঐশ্বর্যা বলে, বাবা 5 মিনিট, আমি আসছি। এদিকে ভেনির কান্নাজড়িত কণ্ঠ শুনে ঐশ্বর্যা বলে, কি হয়েছে, আমাকে সব খুলে বলো, তোমার কণ্ঠ এমন শোনাচ্ছে কেন? ভেনি বলে, আমার নিজেকে লুজার মনে হচ্ছে, আমার আর ভিকির মধ্যে এখন আর কিছুই নেই। এটা শুনে ঐশ্বর্যা অবাক হয়ে যায় আর বলে, তুমি কি বলছো এসব? ভেনি বলে, কয়েকদিন আগেই আমাদের 3rd ইয়ার অ্যানিভার্সারি গেছে, আমি সেখানে ওকে লকেটও গিফট করেছিলাম, কত বিশ্বাস করেছিলাম। আমি সবথেকে বেশি খুশি ছিলাম কারণ ও বদলে গিয়েছিল, কিন্তু এরপরে যা হলো সেটা আমি মেনে নিতে পারছি না। রিসোর্টের ডাইনিংয়ে যা হয়েছে সেটা শুধুমাত্র সে রিসোর্টকে ধোকা দেয়নি, আমাকেও ধোকা দিয়েছে। ঐশ্বর্যা তাকে জিজ্ঞেস করে সে কোথায়, কারণ ঐশ্বর্যার আবারও ভয় হতে থাকে, কারণ ভেনি আগেও একবার আত্মহত্যা করতে চেয়েছিল। ভেনি তখন তাকে আশ্বস্ত করে বলে, এবার আমি ওইরকম আর কিছুই করব না, আমি বুঝতে পেরেছি ভিকি আমার ভালোবাসার যোগ্য নয়। ঐশ্বর্যা বলে, কি বলবো, হঠাৎ করে রিসোর্টের সাথে এমন একটা ঘটনা, আমরা সেখান থেকে চলে আসলাম, আমাদের জীবন যে হঠাৎ করে এমনভাবে মোড় নেবে আমি কখনো ভাবতেই পারিনি। ভেনি বলে, সেদিনের ঘটনাগুলো মনে পড়লেও আমার খুব খারাপ লাগে। ঐশ্বর্যা বলে, তুমি নিজেকে শান্ত করো, এখন বলো তোমার কাজ কেমন চলছে? ভেনি বলে, চলছে মোটামুটি, যে কয়েকজন শেফ রয়েছে তাদের দিয়ে কিচেন সামলানো যাচ্ছে না। অন্যদিকে ভেট্রি আবার মাঝে মধ্যেই প্র্যাকটিসের জন্য চলে যায়। ঐশ্বর্যা বলে, কিসের প্র্যাকটিস? ভেনি বলে, কি ব্যাপার, তুমি জানো না ভেট্রি তো এখন কিচেনে একজন শেফ হিসেবে কাজ করে। এটা শুনে ঐশ্বর্যা খুশি হয় আর বলে, ওর কতদিনের ইচ্ছে ছিল যে ও একজন শেফ হবে, কাউন্টারে বসেই কিচেনের দিকে তাকিয়ে থাকতো, ওর জন্য অনেক ভালো লাগছে। ভেনি বলে, শুধু এতটুকুই নয়, ও স্টারশিপ কম্পিটিশনেও পার্টিসিপেট করবে। এটা শুনে ঐশ্বর্যা অনেক খুশি হয়। ভেনি বলে, মহাবলমপুরে একজন স্টারশিপ রয়েছে, তার কাছেই সে প্র্যাকটিস করছে। ঐশ্বর্যা খুশি হয়। ভেনি বলে, ও আমাদের কিচেনকে অনেক বেশি পছন্দ করে। যখন থেকে জানতে পেরেছে যে ওর বাবাও এই রিসোর্টে কাজ করত, তখন থেকে ওর আগ্রহটা যেন আরো কয়েক গুণ বেড়ে গেছে। ঐশ্বর্যা অবাক হয়ে যায়, ভেট্রির বাবা কাজ করতো মানে? ভেনি বলে, হ্যাঁ, আমার মনে হয় ভেট্রির বাবা এই কিচেনেই, অর্থাৎ আমাদের কিচেনেই কাজ করে গেছে। আমাদের রিসোর্টে একজন গেস্ট এসেছিল, লিও, তোমার মনে আছে তো, যে কিচেন এসে চিকা চিকা বলে ডাকছিল? ঐশ্বর্যা বলে, হ্যাঁ। ভেনি বলে, সেই চিকাই ছিল ভেট্রির বাবা। ঐশ্বর্যা হতবাক
অবাক হয়ে যায়। আর তখনই তার অতীতের সবকিছু মনে পড়তে শুরু করে। ঐশ্বরিয়া আবারও সেই ছবিটা দেখতে থাকে, যে ছবির নিচে চিকা লেখা ছিল, আর সাথে চিদাম্বরম এবং নেদুমারান ছিল। ঐশ্বরিয়া তার বাবাকে জিজ্ঞেস করেছিল পাশের লোকটাকে সে চেনে কিনা, কিন্তু তার বাবা রিয়্যাক্ট করেছিল আর বলেছিল সে লোকটাকে চেনে না। এছাড়া সে ঐশ্বরিয়াকে বলেছিল নিজের লিমিটের মধ্যে থাকতে, ঐশ্বরিয়া যেন এইসব কিছু নিয়ে আর বারবার ঘাটাঘাটি না করে, এবং ফটোটাও ডিলিট করে দিতে বলেছিল। এখন ঐশ্বরিয়ার মনে হচ্ছে তার বাবা নিশ্চয়ই কিছু লুকাচ্ছে, আর বেটরির বাবার নিখোঁজ হওয়ার সম্বন্ধে নিশ্চয়ই নেদুমারান কিছু জানে। এছাড়া সে জনতাকে বলেছিল যে নেদুমারান কখনো কিছু ভুলে যায় না, তার মেমোরি তোমার আমার আরো অনেকের থেকে ভালো, সে কখনো কিছু ভুলে যায় না। সে বাইরে এসে শুধু তার বাবার দিকে তাকিয়ে থাকে। এদিকে ভিকিও সেখানে চলে এসেছিল স্টারশেফ কম্পিটিশনের জন্য প্র্যাকটিস করার জন্য। নেদুমারান তাকে বলতে থাকে তোমাকে কখন বলেছি নিচে আসতে, তুমি এত লেট করলে কেন, এভাবে কিভাবে চলবে। নেদুমারান ভিকিকে নিয়ে কিচেনে চলে যায় এবং তাকে ট্রেন করতে থাকে। অন্যদিকে ঐশ্বরিয়া শুধু অবাক হয়ে তার বাবাকেই দেখছিল যে কিভাবে একটা লোক এত বড় একটা সত্যি লুকিয়ে যেতে পারে। যাই হোক, সে কিছু না বলে কিচেনে যেয়ে প্র্যাকটিস করতে থাকে। পরের দিন দেখা যায় ঐশ্বরিয়া তার বাবার জন্য আরও একটা ডিশ বানিয়ে নিয়ে আসে। এবার নেদুমারান সেটা টেস্ট করার পরে অনেক খুশি হয়, কারণ সে যতটা ভালো আশা করেছিল ডিশটা তার থেকেও বেশি ভালো হয়েছে। নেদুমারান বলতে থাকে আমার মনে হয় তুমি এখন কম্পিটিশনের জন্য পুরোপুরিভাবে তৈরি হয়ে গেছো, কিন্তু তুমি একটা কথা মনে রাখবে, তোমাকে পেশার হ্যান্ডেলিং এর দিকে আরো নজর দিতে হবে। ঐশ্বরিয়া বলে বাবা আমি কিছু সময়ের জন্য রেস্ট চাই। তখন নেদুমারান বলে দেখো তোমার যদি কালকে এক্সাম হতো তাহলে তুমি আজকে সারা রাত জেগে পড়াশোনা করতে, তাই তো? ঠিক তেমনি আর মাত্র কয়েকটা দিনই বাকি আছে কম্পিটিশনের, তাই এখন তুমি প্র্যাকটিস করো। স্টারশিপ কম্পিটিশন উইনার হওয়ার পরে তুমি রেস্ট নেওয়ার অনেক সময় পাবে। এদিকে রিসোর্টের রাজন দেখা যায় সে তার প্ল্যান ধীরে ধীরে তৈরি করছিল, কিভাবে রিসোর্টের রেভিনিউ বাড়ানো যায়, আবারও গেস্টদের ফিরিয়ে আনা যায় সেই প্ল্যান করছিল, আর সেই অনুযায়ী কাজ করছিল। এদিকে রাজাদোরাই ভেট্রিকে বলছিল কোথায় কি কতটুকু ইউজ করতে হবে, কিভাবে প্রেশার হ্যান্ডেল করতে হবে, এবং আবারও তাকে একটা টাস্ক দেয় কিছু একটা বানানোর জন্য। রাতের বেলা যখন ভেট্রি প্র্যাকটিস করছিল রাজাদোরাই তাকে বলে যখন তুমি একটা ডিশ রান্না করছো সেটার ভেতরে যেসব উপাদানগুলো থাকবে সেই উপাদানগুলোর টেস্ট বদলানো যাবে না, এটার বদলে গেছে, আবার শুরু করো। ভেট্রি সেটাই করে। এরপরে দেখা যায় রাজাদোরাই তার সাথে ক্রিকেট খেলছিল, বলগুলো ইচ্ছে করেই অনেক দূরে পাঠাচ্ছিল, আর ভেট্রি সেগুলো দৌড়ে যেয়ে নিয়ে আসছিল। এতে সে হাঁপিয়ে গিয়েছিল। ভেট্রি তাকে জিজ্ঞেস করে মাস্টার এগুলোও কি প্র্যাকটিসের একটা অংশ? রাজাদোরাই বলে চুপচাপ যেটা বলছি সেটা করো। এরপরে ভেট্রি আবারও একটা ডিশ বানিয়ে রাজাদোরাইয়ের কাছে আসে। সে টেস্ট করার পরে বলে টেম্পারেচার কন্ট্রোল করতে পারো না, কখন চুলায় থেকে খাবারটা নামাতে হবে সেটা জানো না, তুমি তো এই চিকেনটাকে ওভার কুক করে ফেলেছো। সে সেটা ফেলে দেয় এবং আবারও বানাতে বলে। ভেট্রি একটু পরে অন্য একটা ডিশ বানায়। রাজাদোরাই বলে প্লেটিং যখন করবে তখন সসের জন্য অবশ্যই একটু জায়গা ছেড়ে রাখবে, কখনো পুরো প্লেটে খাবার সাজিয়ে রাখবে না। সে সেটার ভিতরে পানি ফেলে দেয় এবং আবারও তৈরি করতে বলে। সে আবারও তাকে ক্রিকেট প্র্যাকটিস করায়, এমনকি যখন সে সস বানায় সেটার ভেতরেও রাজাদোরাই ভুল ধরে। এরপরে আরও একটা খাবার তৈরি করে যখন সে প্লেটিং করে রাজাদোরাইয়ের একেবারেই পছন্দ হয় না, আর বলে এটা কি ধরনের প্লেটিং করা। রাজাদোরাই একটু রেগে যায়, তাকে মাথার ভেতরে কয়েকটা চাটা মেরে বলে দেখো তুমি আসলে অন্য কোথাও ফোকাস দিচ্ছ, তোমার ফোকাসটা কখনোই থাকবে না যে তুমি আমার জন্য ভালো খাবার বানাবে, তোমাকে এটা নিজের ভেতর থেকে করতে হবে, এটা সবসময় ভাববে। ভেট্রি তখন বলে আমার কোন জায়গাটায় ভুল হচ্ছে আমাকে একটু বলে দিন, আসলে আমি বুঝতেই পারছি না, আমি যেভাবে প্লেটিংটা করছি না কেন আপনার সেটা পছন্দ হচ্ছে না। রাজাদোরাই বলে তোমার বাবারও ঠিক এই প্রবলেমটাই ছিল, কিন্তু আমি তাকে একবার বলেছিলাম আর সে শিখে ফেলেছিল, তাই তোমাকেও বলছি শোনো, প্লেটে পুরো ভর্তি খাবার থাকলে সেটা প্লেটিং হয় না। তুমি যখন প্লেটিং করবে সেখানে একটা ফিল থাকতে হবে, যখন তুমি রান্না করো সেটার ভিতরে তুমি ফিল পাও না? ভেট্রি মাথা নাড়ায়। রাজাদোরাই বলে প্লেটিং এর ভেতরেও ঠিক একই কাজটা করতে হবে। রাজাদোরাই বলে প্লেটিং মানে শুধু প্লেট সাজানো নয়, বরং সেটাকে বোঝার চেষ্টা করবে, অনুভব করার চেষ্টা করবে, সেটার ভেতরে একটা গল্প রাখার চেষ্টা করবে। প্রথমত নিজের ভেতর থেকে একটা গল্প নাও, সেই গল্পটা হতে পারে সুখের, দুঃখের বা অন্য কিছুর, আর এরপরে সেই গল্পটা তোমার প্লেটের মধ্যে সাজানোর চেষ্টা করো, যাতে করে সেই প্লেটটা দেখার পরে মানুষ সেই গল্পটা বুঝতে পারে এবং নিজের সাথে রিলেট করতে পারে। তখনই সেটা শুধুমাত্র একটা খাবার থেকে এক্সপিরিয়েন্সে পরিবর্তন হবে, আর সেটাই হবে একটা গুড প্লেটিং। এভাবেই ভেট্রি আবারও চলে আসে নতুন একটা খাবার বানানোর জন্য।
নতুন একটা ডিশ তৈরি করে আর সেটাকে নিজের মনের ভেতর থেকে একটা গল্প দিয়ে প্লেটিং করে আর এরপরে সেটা রাজা দোরাইকে দেখায়। ভেট্রি এরপরেই সেই প্লেটের গল্পটা বলে যে এখানে যে পথটা দেখা গেছে সেটা অনেকটা আমাদের জীবনের মতো। আমরা অনেক সময় ঘুরে ফিরে একই জায়গায় ফিরে আসি আর আমার বাবা আর আমি একই রকমভাবে একই জায়গায় ফিরে এসেছি আপনার কাছে, কিন্তু আমি চাই আমার বাবার অপূর্ণ স্বপ্নটা পূরণ করতে। রাজা দোরাইয়ের এই বিষয়টা ভালো লাগে আর তার প্লেটিংটাও তার পছন্দ হয়। এবার শেষে রাজা দোরাই তাকে একটাই প্রশ্ন করে, এই গল্পটা তো তোমার, কিন্তু তুমি ছাড়া যদি অন্য কোনো সাধারণ একটা মানুষ এটা দেখে তাহলে সে কি ভাববে? ভেট্রি বলে, জীবনের পথ যতই কঠিন হোক না কেন, আমরা যদি পিছিয়ে না হটে যাই একটা সময় আমরা আমাদের লক্ষ্যে পৌঁছাতেই পারবো। এরপরে রাজা দোরাই বলে, কম্পিটিশনে যখন তুমি রান্না করবে তখন কখনোই জাজদের খুশি করার জন্য বা কম্পিটিশন জেতার জন্য করবে না। যেটা তোমার ভেতর থেকে ভালো লাগবে, যেটা তোমার নিজেকে খুশি করবে, তুমি সেটাই করবে। এরপরে রাজা দোরাই বলে, আজকে থেকে তোমার ট্রেনিং শেষ হয়ে গেল, তুমি এখন যেতে পারো। ভেট্রি সেখান থেকে আসতে শুরু করেছিল। ঠিক তখনই সেলভি তাকে কল করে আর বলে, মা আবার অনেক অসুস্থ হয়ে পড়েছে, প্রচণ্ড ব্যথা অনুভব করছিল, আমি তাকে হাসপাতালে নিয়ে এসেছি। কথা শুনে ভেট্রি তাড়াতাড়ি হাসপাতালে চলে আসে। হাসপাতালে আসার পরে ভেট্রি সেলভিকে জিজ্ঞেস করে, মায়ের অবস্থা এখন কেমন, মা এখন কেমন? সেলভি বলে, ডক্টর ইঞ্জেকশন দিয়ে দিয়েছে, এখন একটু ভালো, ঘুমিয়ে আছে, কিন্তু বলে মায়ের অবস্থা একেবারেই ভালো না। তখনই সেখানে ডক্টর চলে আসে। ডক্টর বলতে থাকে, দিন দিন তার অবস্থা খারাপ হয়ে যাচ্ছে, ব্যথা বেড়ে যাচ্ছে, আমরা শুধু তাকে পেন কিলার দিয়ে যাচ্ছি আর এতে সে একটু স্বাভাবিক থাকছে, কিন্তু মোটেই কখনো ভাববে না যে একেবারে স্বাভাবিক রয়েছে। তার ভেতরকার অবস্থা কিন্তু দিন দিন অনেক খারাপ হয়ে যাচ্ছে। আপনার হাতেও বেশি সময় নেই, ওনাকে 10 দিনের ভেতরে অপারেশন করতে হবে। যদি না করা হয় তাহলে ওনার অবস্থা অনেক বেশি ক্রিটিক্যাল হয়ে যাবে, আপনারা অপারেশনের ব্যবস্থা করে ফেলুন। ভেট্রি চিন্তায় পড়ে যায়, কিন্তু তারপরও বলে সে ব্যবস্থা করে ফেলবে। ঘুম থেকে জাগার পরে ভেট্রি তার মায়ের সাথে দেখা করে, জিজ্ঞেস করে, মা অনেক ব্যথা করছে? ভেট্রির মা বলে, না না, এখন আর ব্যথা নেই। ভেট্রি বলে, তুমি আবারও কেন লুকাচ্ছ? ডক্টর আমাকে বলেছে। ভেট্রির মা বলে, আসলে ইঞ্জেকশন দিয়েছে তো এখন ভালো আছি, ব্যথা করছে না। ভেট্রি বলে, তুমি টেনশন করো না, তুমি শুধু আমাকে কয়েকটা দিন সময় দাও, আমি সবকিছুর ব্যবস্থা করে ফেলবো। ভেট্রির মা বলে, তুমি এসব নিয়ে এত কেন ভাবছো? আমি তো তোমাকে অনেক পেরেশানির মধ্যে ফেলে দিয়েছি। ভেট্রি বলে, এগুলো কি বলছো মা? যদি আমাদের দুজনের কিছু হয়ে যেত তাহলে কি তুমি চুপ করে বসে থাকতে পারতে? ভেট্রির মা বলে, এমন কথা বলো না। ভেট্রি তখন বলে, তুমি একেবারেই চিন্তা করো না, আমি তোমার অপারেশন করব, আমি সব ব্যবস্থা করে ফেলবো, তুমি একেবারেই টেনশন করো না, তুমি শুধু আমার জন্য দোয়া করো। ভেট্রির মা বলে, তুমি আমাকে নিয়েও টেনশন করো না, তুমি শুধু কম্পিটিশনের দিকে ফোকাস দাও, তোমাকে তোমার বাবার জন্য হলেও আমাদের পরিবারের জন্য হলেও এই কম্পিটিশনটা জিততে হবে। ভেট্রি বলে, শুধু আমাদের জন্য নয়, সেই রিসোর্টের জন্য আমি এই কম্পিটিশনটা জিতবই। পরের দিন ভেট্রি আবারও রাজা দোরাইয়ের সাথে দেখা করে। রাজা দোরাই তাকে জিজ্ঞেস করে তার মা এখন কেমন আছে। ভেট্রি বলে, তার মা এখনো অসুস্থ, অনেক যন্ত্রণা ভোগ করছে। রাজা দোরাই তাকে শান্ত করে বলে, টেনশন করো না, সব ঠিক হয়ে যাবে। এরপরে রাজা দোরাই তাকে আরও বলে, তুমি নিজের ভেতরে জেদ রাখবে যে তুমি এই কম্পিটিশনটা জিতবেই, আর মনে রাখবে এটা শুধু একটা কম্পিটিশন, এটা শুধুমাত্র একটা পরিচিতি, এছাড়া আর কিছুই নয়। যদি তুমি কোনো কারণে কম্পিটিশনটা হেরেও যাও কখনো মন খারাপ করবে না। এই কম্পিটিশনটা তোমাকে শুধুমাত্র নতুন একটা স্টেপ শেখাবে, আর কিছু নয়। কিন্তু একজন কুক হিসেবে যেদিন তুমি শেখা বন্ধ করে দেবে সেই দিন হবে তোমার আসল হার। আসলে এই টাকা পয়সা, পরিচিতি, প্রতিপত্তি এগুলো কিছুই নয়। যখন তুমি মন থেকে কোনো খাবার বানাও আর সেই খাবার বানানোর পরে যখন কারো মুখে হাসি ফুটে ওঠে, সেটাই হচ্ছে আসল জিত। এরপরে ভেট্রি সেই পেপারে রাজা দোরাই সাইন করে দেয়। ভেট্রি তার কাছে কৃতজ্ঞতা প্রকাশ করে আর বলে, স্যার আপনি আমাকে অনেক বড় সাহায্য করলেন, আমি এটা কখনো ভুলবো না। কম্পিটিশনটা জেতার পরেই আমি আপনার সাথে দেখা করব। রাজা দোরাই তাকে বলে, তোমাকে সবসময় ফোকাস রাখতে হবে, এই কথাটা মনে রেখো। এরপরেই ভেট্রি সেখান থেকে চলে আসতেই যাবে, তখনই রাজা দোরাই পেছন থেকে তাকে আবারও ডাকে, কাছে নিয়ে তার কাঁধে হাত রাখে, তার মাথায় চুমু খায় আর বলে, আমি জানি তুমিই জিতবে। এরপরেই ভেট্রি সেখান থেকে চলে আসে। রাতের বেলা ভেট্রি যখন আবারও খাবারের স্টলে চলে আসে, খাবার রান্না করতে থাকে, তখন মালিনীদি তাকে বলে, সাবধানে যেও, সাবধানে এসো, আর যদি টাকা লাগে তাহলে আমাকে বলো। এই কথা শুনে ভেট্রি একটু অবাক হয়। আর পান্ডি তখন তাকে বলে, যখন বেতন বাড়ানোর কথা বললাম তখন তো তোমার কাছ থেকে একটা টাকাও বের হলো না, আর এখন তুমি ভেট্রিকে টাকা দিতে চাইছো? মালিনীদি বলে, কি ব্যাপার পান্ডি, আমি কি তোমাকে কখনো এক্সট্রা টাকা দেয়নি? তখন পান্ডি একটু মজা করে বলে, আরে দিদি এমনিই বললাম। এরপরেই দেখা যায় মালিনী ভেট্রিকে বলে, আমি সকাল সকাল তোমার জন্য পরোটা বানিয়ে রাখবো, তুমি সেগুলো নিয়ে যেও, রাস্তায় খেয়ে নিও। তখন ভেট্রি বলে, আরে তুমি এগুলো কি বলছো, এখান থেকে মাত্র পন্ডিচেরি,
2 ঘন্টার পথ। আমি সেখানে যাব আর চলে আসব, আর পরোটা নিয়ে গেলেও সেগুলো শক্ত হয়ে যাবে। মালিনীদি তখন বলে, তুমি আমার এই সাধারণ খাবারের হোটেলে কাজ করো, আর এখন তুমি এত বড় একটা জায়গায় যাচ্ছ, কি করব আসলে বুঝতেই পারছিলাম না আমি। পান্ডি তখন বলে, আরে দিদি, তুমি এখনই এত টেনশন কেন করছো? এখনো অনেক সময় বাকি আছে, ও তো মাত্র নামটাই রেজিস্ট্রেশন করতে যাচ্ছে। তখন মালিনীদি বলে, ভেট্রি যখন নাম দিয়েছে আমি জানি ও জিতবে। এইসব কথা শোনার পরে সিনি, পান্ডি সবাই হাসে, ভেট্রিও খুশি হয়, আর ভেট্রি মালিনীদিকে অনেক ধন্যবাদ জানায় এবং তার কাছে কৃতজ্ঞতা প্রকাশ করে। যখন আমার কাছে রিসোর্টের চাকরিটা ছাড়া আর কিছুই ছিল না, কিন্তু এক্সট্রা টাকার দরকার ছিল, তখনই আপনি আমাকে এখানে কাজে রেখেছেন, আমার অনেক সাহায্য হয়েছে। এরপরেই সিনি ভেট্রিকে একটু আড়ালে নিয়ে যায় আর বলে, তোমার সাথে কথা আছে। ভেট্রি সেখানে আসার পরে সিনি বলে, জেনে হোক না জেনে হোক, তুমি আমার জীবনে পজিটিভ এবং ইমোশনাল দুই দিক দিয়েই অনেক সাপোর্ট করেছো, আর এই জন্য তোমাকে অনেক ধন্যবাদ। হয়তোবা আমি কিছু কিছু পরিস্থিতিতে বোকার মতো ব্যবহার করেছি, এজন্য সরি। ভেট্রি বলে, আরে কিছু হবে না, আমরা তো বন্ধুই। তখন সিনি আবারও বলে, আমি চাই তুমি একজন বড় শেফ হও, হবে তো? আমি চাই তুমি সেই কম্পিটিশনটা জিতে আসো। ভেট্রি বলে, অবশ্যই জিতবো। ভেট্রি বলে, এখন তোমাকে দেখে আমার সেই আগের সিনিকে মনে পড়ছে, আমার খুবই ভালো লাগছে। এরপরে তারা আবারও সেখানে যেয়ে কাজ করতে শুরু করে। সেখানে মালিনীদি, সিনি, ভেট্রি আর পান্ডি চারজনকেই অনেক খুশি দেখা যাচ্ছিল। তারা সেখানে অনেক গল্প করে আর কাজ করে। এরপরেই দেখা যায় সেই স্টারশেফ কম্পিটিশনের রেজিস্ট্রেশন ক্যাম্প শুরু হয়ে গিয়েছিল। সেখানে অনেকেই চলে এসেছিল। একটু পরে নেদুমারানও চলে আসে। নেদুমারান আসতেই সবাই তার সাথে হ্যান্ডশেক করতে থাকে, সবাই তার সাথে সেলফি নিতে শুরু করে। এরপরেই ভ্যাঙ্কেট চলে আসে আর নেদুমারানকে বলে, এখানে আপনার আসার জন্য অনেক ধন্যবাদ। আপনি তো বলেছিলেন এবার আপনার মেয়ে পার্টিসিপেট করবে। নেদুমারান বলে, হ্যাঁ, ও পথেই আছে, আসছে। এরপরে ভ্যাঙ্কেট বলে, আর রিসোর্ট থেকে একজন পার্টিসিপেট এখানে আসছে। নেদুমারান বলে, ও। এরপরে ভ্যাঙ্কেট বলে, আপনি তো সেখানেই কাজ করতেন, তো আমি সেই পার্টিসিপেন্টের ব্যাপারে জানতে চাই। ছেলেটার নাম ভেট্রি, সে কেমন? তখন নেদুমারান বলতে থাকে, ছেলেটা খুবই ভালো, ওর মনটাও ভালো, কিন্তু ওর একটু সমস্যা রয়েছে। আর রিসোর্টে থাকাকালীন ও সবার অজান্তে সিক্রেট কিচেন চালিয়েছে। এরপরে সেটা নিয়ে কেসও হয়েছে, পুলিশেও ধরে নিয়ে গেছে। এক কথায় বলতে গেলে ভালো মানের ফ্রড বা চোর। ও এখানে আসবে স্টার শেফ হওয়ার জন্য নয়, বরং স্টার থিফ হওয়ার জন্য। এটা শুনে ভেঙ্কেট অবাক হয়ে যায় আর বলে, আর রিসোর্ট থেকে এমন একজন পার্টিসিপেটকে এত বড় একটা কম্পিটিশনে পাঠানো হলো আমি ভাবতেই পারছি না। ভ্যাঙ্কেটের পরে আর বলে, আমি শুনলাম ছেলেটা নাকি এখানে একজন স্টার শেফের থেকে ট্রেনিং নিয়েছে এবং সিগনেচারও নিয়ে এসেছে। তখন নেদুমারান বলে, সেগুলো আসলেই সত্যি কিনা সেটা 100% চেক করে নিও, নয়তোবা কম্পিটিশনের বদনাম হয়ে যাবে। এর একটু পরেই ভেট্রি আর পান্ডিও সেখানে চলে আসে, কিন্তু ভেট্রি সেখানে আসার পরে অনেক নার্ভাস হয়ে যায়। পান্ডি বলে, ভেতরে যাচ্ছ না কেন? ভেট্রি বলে, অনেক আত্মবিশ্বাস নিয়ে এখান পর্যন্ত চলে এসেছি, কিন্তু এখন ভেতরে যেতেই ভয় করছে, এত বড় আয়োজন। পান্ডি তাকে সাহস দেয়। এরপরে ভেট্রি অনেক সাহস নিয়ে ভেতরে ঢুকতে শুরু করে, আর যেখানে রেজিস্ট্রেশন ফর্মগুলো পূরণ করা হবে সেখানে দাঁড়িয়ে যায়। ঠিক তখনই তার চোখ পড়ে একটু দূরে, যেখানে ঐশ্বরিয়া দাঁড়িয়েছিল, অন্যদের সাথে কথা বলছিল। একটু পরেই দেখা যায় ঐশ্বরিয়ারও চোখ পড়ে ভেট্রির দিকে, সেও তাকে দেখে খুশি হয়ে যায়। অনেকদিন পরে দুজনের দেখা হলো। এরপরে ভেট্রি তার সিগনেচার করা সার্টিফিকেটটা সেখানে জমা দেয়। অন্যদিকে ভেট্রির মনটা তখনও ছিল ঐশ্বরিয়ার কাছে, সে ঐশ্বরিয়াকেই দেখে যাচ্ছিল। ঐশ্বরিয়া তাকে বাই জানিয়ে ভেতরে চলে যায়। এদিকে ভেট্রির সার্টিফিকেট যখন চেক করছিল, তখন সেখানে থাকা ছেলেটার একটু সন্দেহ হয়, এজন্য সে ভেরিফাই করতে থাকে। এদিকে তখনই সেখানে ভ্যাঙ্কেট আর নেদুমারান অন্য একজন লোকের সাথে এসে দাঁড়িয়ে কথা বলছিল। এরপরেই ছেলেটা চলে যায় ভ্যাঙ্কেটের কাছে এবং তার সন্দেহের কথা জানায়। ভ্যাঙ্কেট দেখতে পায় ভেট্রিকে, আর রিসোর্ট থেকে এসেছে। নেদুমারানো এটা দেখতে পায়। ভ্যাঙ্কেট তাকে বলে, স্যার আপনি টেনশন করবেন না, আমি পুরোপুরিভাবে চেক করছি। এরপরে সেখানে আসে আর চেক করতে শুরু করে। ভ্যাঙ্কেট এরপরে ভেট্রিকে জিজ্ঞেস করে, আপনার সার্টিফিকেটে আপনি একজন স্টার শেফের সাইন করিয়েছেন? ভেট্রি বলে, হ্যাঁ, তার নাম রাজা দুরাই। ভ্যাঙ্কেট বলে, উনি তো অনেক বছর ধরে মিসিং, কেউ জানে না ওনার খবর, তাহলে আপনি ওনার কাছ থেকে কিভাবে সাইন আনলেন? আমার তো মনে হয় এখানে কিছু ভুল আছে। ভেট্রি বলে, উনি এখনও মহাবলামপুরীতেই আছে, আমি সেখানে গিয়েছিলাম, তার কাছে ট্রেনিং নিয়েছি এবং সিগনেচারও এনেছি, আপনি চেক করে দেখতে পারেন। আর উনি একজন স্টার শেফই। ভেঙ্কেট বলে, আমি ওনাকে চিনি, উনি অনেক বড় একজন স্টার শেফ, কিন্তু যার এত বছর ধরে কোনো খোঁজ নেই, তার কাছ থেকে আপনি সিগনেচারটা কিভাবে আনলেন? উনি 2বার এই কম্পিটিশনে পার্টিসিপেট করেছে আর 2বারই জিতেছে, কিন্তু এরপরে থেকে ওনার আর কোনো খোঁজ পাওয়া যায়নি, এমনকি কোনো রেস্টুরেন্ট বা রিসোর্টে কাজ করছে বলেও জানা যায়নি। তাহলে আপনি ওনাকে খুঁজে পেলেন কোথায়? সেটাই হচ্ছে আমার প্রশ্ন।
আমার তো মনে হয় না উনি এখানে সিগনেচার করেছে। ভেট্রি বারবার রিকোয়েস্ট করতে থাকে আর বলতে থাকে আমি রাজা দোরাইয়ের কাছ থেকেই সিগনেচার করিয়েছি আর উনি এখনো খাবার বানায়। উনি মহাবলামপুরীতেই আছে। কিন্তু ভেঙ্কট বলে না না, আমার কাছে মনে হচ্ছে এখানে কিছু একটা গরমিল আছে, আমি এটা অ্যাকসেপ্ট করতে পারবো না। ভেট্রি তখন বারবার রিকোয়েস্ট করে আর বলে স্যার আপনি এগুলো কি বলছেন, না জেনে শুনে আমার বিরুদ্ধে অপবাদ কেন দিচ্ছেন, আমি ওনার কাছ থেকে সত্যি সাইন নিয়ে এসেছি। এতে ভেঙ্কট একটু রেগে যায় আর বলে আওয়াজ উঁচু করে কেন কথা বলছো, তোমার নাম ভেট্রি তাই তো, তুমি তো আর রিসোর্টে কাজ করো, তোমার নামে সেই রিসোর্ট থেকে তো কমপ্লেনও করা হয়েছে পুলিশে, পুলিশ কেসও আছে যে তুমি সেখানে সিক্রেট কিচেন চালাতে। এটা শুনে ভেট্রির মাথাটা নিচু হয়ে যায় আর পান্ডিয়াও একটু রেগে যায়। ভেঙ্কট তখন আরো রেগে যায় আর বলে আমার তো মনে হচ্ছে এই সিগনেচারটা নকল, তুমি অনেক স্টার শেফের কাছে কল করেছো, আমি খবর পেয়েছি, কিন্তু কেউ তোমাকে সাহায্য করতে রাজি হয়নি, যার ফলে যে অনেক বছর আগে মিসিং হয়ে গেছে তার সিগনেচার নকল করে এখানে চলে এসেছো তাই তো। তখন পান্ডি আর নিজেকে ধরে রাখতে পারে না আর বলে আপনি এগুলো কি বলছেন না জেনে, ও নিজে অনেক কষ্টে ট্রেনিং করে তারপরে তার কাছ থেকে সিগনেচার নিয়ে তারপরে এখানে এসেছে। এদিকে ভেট্রি পান্ডির রাগ থামিয়ে তাকে বারবার রিকোয়েস্ট করতে থাকে, কিন্তু সেখানকার ভলেন্টিয়ার এবং ব্যাঙ্কেট কেউ তাদের কথা বিশ্বাসই করছিল না। একটা সময় ব্যাঙ্কেট রেগে গিয়ে সেখানকার ভলেন্টিয়ারদের বলে তাদের দুজনকেই ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিতে, আর তারাও সেটাই করে। ভেট্রি অনেক রিকোয়েস্ট করে, পান্ডিও, কিন্তু কোনো কিছুতেই কিছু কাজ হচ্ছিল না। এদিকে সেখানেই দাঁড়িয়ে এইসব কিছু যখন নেদুমারান দেখছিল তার ভেতরে একটা শান্তি কাজ করে, সে যেটা চেয়েছিল সেটাই হয়েছে। এদিকে বাইরে আসার পরে পান্ডির চোখ পড়ে নেদুমারানের দিকে, তখনই সে দেখতে পায় নেদুমারানের সাথে ব্যাঙ্কেট দাঁড়িয়ে হেসে হেসে কথা বলছে। পান্ডি সবকিছু বুঝে যায়। সে ভেট্রিকে বলে দেখো সবকিছুর পেছনে দায়ী এই লোকটাই, এই লোকটার কি অসুবিধা সেটা আমি জানি না, যেখানেই যাব সেখানেই একটা প্রবলেম ক্রিয়েট করবে, বাধা হয়ে দাঁড়াবে। নিশ্চয়ই এই লোকটা ব্যাঙ্কেটকে তোমার কথা বলেছে আর তার কান ভারী করেছে। আগে ওনাকে দেখে ভেতর থেকে একটা সম্মান কাজ করত, কিন্তু এখন ওনাকে যতই দেখি ততই ঘৃণা করতে ইচ্ছে করে। ভেট্রিও অসহায়ের মতো তার দিকেই তাকিয়েছিল। এখন সে কি করবে? এই কম্পিটিশনে পার্টিসিপেট করতে না পারলে তার কোনো স্বপ্নই পূরণ হবে না, কোনো সমস্যারই সমাধান হবে না। ঠিক তখনই সময় মতো রাজাদুরাইয়ের এন্ট্রি হয় আর রাজাদুরাইকে দেখে ভেট্রি আর পান্ডি অনেক খুশি হয়ে যায়। ভেট্রি বলে স্যার ওরা বিশ্বাসই করতে চাইছে না যে আপনি এখানে সাইন করছেন। রাজাদুরাই বলে এটা আমি জানতাম, এই জন্যই এখানে এসেছি। এরপরে রাজাদুরাই নিজের সেই সার্টিফিকেটটা নিয়ে সেখানে চলে আসে আর সেই ভলেন্টিয়ারকে বলে আমি ওকে ট্রেন করিয়েছি, সিগনেচারটাও আমিই করিয়েছি, তুমি ওর রেজিস্ট্রেশনটা করে নাও। তখন ছেলেটা তিরস্কারের সুরে বলে আগে বলুন আপনি কে, আপনি কি কোনো শেফ? আপনাকে দেখে তো মনে হচ্ছে না। আপনি কি এখানকার নিয়ম জানেন? এখানে যারা স্টার শেফ উইনার ছিল আগে তাদেরই সিগনেচার করতে হবে, আপনি কে সিগনেচার করার? তখন রাজাদুরাই বলে আগে এটা বলো তুমি কে, তুমি যে কাজের জন্য এখানে বসেছো সেটাও তুমি জানো না, আর তুমি কি জানো আমি কে? এদিকে দূর থেকে এটা খেয়াল করে ভ্যাঙ্কেট, ভ্যাঙ্কেটের কিছু একটা মনে হতে থাকে। এরপরেই নেদুমারানের সাথে কথা বাদ দিয়ে সে দৌড়ে চলে আসে সেখানে আর রাজাদুরাইকে বলে সরি স্যার, ও আপনাকে চিনতে পারেনি, ও শুধুমাত্র একজন ভলেন্টিয়ার। এরপরেই ভ্যাঙ্কেট রাজাদুরাইয়ের পরিচয় সবার সামনে দেয় যে সে 2 বার স্টারশেফ উইনার হয়েছে। তখন সবাই তাকে দাঁড়িয়ে সম্মান জানায়। এরপরে ভ্যাঙ্কেট রাজাদুরাইয়ের কাছে ক্ষমা চায়, সেই ছেলেটাও তাকে সরি বলে। রাজাদুরাই বলে ঠিক আছে। এরপরেই সে ভেট্রিকে ডাকে আর বলে আমি ওকে ট্রেন করিয়েছি আর সিগনেচারটাও আমি করেছি, এরপরে তো মনে হয় না যে আর কোনো সমস্যা হবে। ভ্যাঙ্কেট বলে আরে স্যার না, কেন সমস্যা হবে, আমি পার্সোনালি ভেট্রির দিকে খেয়াল রাখবো, আপনি একেবারে টেনশন করবেন না। রাজাদুরাই এরপরে সেখান থেকে চলে যেতেই যাবে ভ্যাঙ্কেট তাকে ডাকে আর বলে স্যার আপনাকে দেখেই আমি শেফ হওয়ার স্বপ্ন দেখেছি, আপনাকে দেখেই আমি সবকিছু শিখেছি, আপনি আমার সবথেকে বড় ইন্সপিরেশন। আপনি শুধুমাত্র টানা 2 বার পার্টিসিপেট করেছেন এই কম্পিটিশনে আর টানা 2 বারই চ্যাম্পিয়ন হয়েছেন, এমন রেকর্ড আর কারণেই। এরপরে রাজাদুরাইয়ের কাছে সে আবারও কৃতজ্ঞতা প্রকাশ করে, সরি বলে এবং থ্যাংক ইউ জানায় এখানে আসার জন্য। আর এরপরে সেখানে সব লোকদের বলে যে এ হচ্ছে রাজাদুরাই, যে টানা 2 বার স্টারশেফ উইনার হয়েছে, যেটা একটা বিরল রেকর্ড। এটা শোনার পরে সেখানে থাকা মানুষ রাজাদুরাইকে ঘিরে ধরে, তার সিগনেচার নিতে থাকে, তার সাথে সেলফি নিতে থাকে। এদিকে দূর থেকে দাঁড়িয়ে এইসব কিছু দেখার পরে নেদুমারের মুখটা কালো হয়ে যায়, বোঝাই যাচ্ছিল তার ভেতরে হিংসের আগুন দাউ দাউ করে জ্বলছিল। এরপরে ভেট্রি রাজাদুরাইকে বলে মাস্টার আপনি কি করে জানলেন, আর আপনি একেবারে সঠিক সময় চলে এসেছেন, আমি তো আপনাকে কয়েকবার কলও করেছি কিন্তু ফোনটাই লাগছিল না। রাজাদুরাই বলে আমি জানতাম এমন কিছু হবে, আসলে এই সাদা কোট যারা পরে তারা অনেক বেশি অহংকারী হয়, ওরা কখনোই নিচে থেকে একজনকে উপরে উঠতে দেবে না। এসব কিছু জেনে আমি এখানে এসেছি, আরো আগেই চলে আসতাম, কিন্তু গত রাতে একটু বেশি খেয়ে ফেলেছিলাম। এদিকে পান্ডি বলতে থাকে ভাগ্য ভালো বোতলটা নিয়ে আসেনি, তাহলে কার মাথায় ভাঙতো কে জানে। এদিকে রাজাদুরাই তখনই নেদুমারানকে দেখে ফেলে এবং তাকে নেদু বলে ডাকে।
এদিকে নেদুমারান এটা শুনে অবাক হয়ে যায় যে আমার নাম এভাবে কি ডাকছে। অন্যদিকে পান্ডিয়ার ভেট্রিও যে নেদুমারানকে সে নেদু বলে ডাকছে। রাজাদুরাই তার কাছে যাওয়ার পরে সেও রাজাদুরাইকে চিনতে পারে। রাজাদুরাই বলে অনেকদিন পরে দেখা হলো আমাদের। এরপরে রাজাদুরাই নেদুমারানের প্রশংসা করতে থাকে যে সে তার আর্টিকেল পড়েছে, সে অনেক পুরস্কার জিতেছে। নেদুমারান তাকে ধন্যবাদ জানায়। এরপরে সে রাজাদুরাইয়ের ব্যাপারে জিজ্ঞেস করে যে রাজাদুরাই এখন কোথায় থাকে। রাজাদুরাই বলে তার যেখানে ইচ্ছে সে সেখানেই থাকে, কোনো ধরাবাধা নেই। আর সে এখন ফ্রি হ্যান্ড কুকিং করে, যেটা ভালো লাগে সেটা করে, যেটা ভালো লাগে না সেটা করে না। এরপরে রাজাদুরাই তাকে জিজ্ঞেস করে সে কি রিটায়ার্ড নিয়েছে নাকি এবারও কম্পিটিশনে পার্টিসিপেট করার জন্য এসেছে। তখন নেদুমারান বলে না না, সে নয়, বরং এবার তার মেয়ে পার্টিসিপেট করবে, এই জন্যই সে এসেছে। এরপরে নেদুমারান রাজাদুরাইকে লক্ষ্যহীন বলে কিছুটা অপমান করার চেষ্টা করে, কিন্তু রাজাদুরাই তাকে মুখ্যম জবাব দিয়ে দেয়। এরপরে নেদুমারান তাকে বলে তুমি কি ভেট্রিকে চেনো? রাজাদুরাই বলে না, চিনতাম না, ওই আমার কাছে এসেছে, পরে জানতে পারলাম ও চিদাম্বারামের ছেলে। এরপরেই ওর প্রতি আমার একটা আলাদা ইমোশন কাজ করেছে। আমি ওকে ভালোভাবে ট্রেন করিয়েছি, আর ও ওর বাবার মতোই ট্যালেন্টেড, আশা করি ও ভালো কিছু করবে। ওর বাবাও আমার কাছে ট্রেনিং নিয়েছিল, আর এরপরে এখানে আসার পরে মিসিং হয়ে গেছে। ভেট্রির সাথেও যাতে এমন কিছু না হয় এই জন্য আমি এখানে এসেছি। এরপরে রাজাদুরাই দেখতে পারে এসব কথা শোনার পরে নেদুমারান একটু ঘামছিল। সে জিজ্ঞেস করে এভাবে ঘামছো কেন? নেদুমারান তখন কথা ঘুরিয়ে ফেলে যে বাইরের আবহাওয়া অনেক বেশি গরম। এরপরে কয়েকজন লেডি শেফ আসে আর তারা বলে স্যার আমরা একটা সেলফি নিতে চাই। নেদুমারান বলে এখন নয়, আমরা কথা বলছি। তখন মেয়েগুলো নেদুমারানের মুখের উপরে বলে দেয় আপনার সাথে নয়, রাজাদুরাই স্যারের সাথে। তখন নেদুমারান কি আর বলবে। এরপরে সে অন্যদিকে ঘুরে থাকে। মেয়েগুলো সেলফি নিয়ে সেখান থেকে চলে যায়, আর এরপরেই রাজাদুরাইও সেখান থেকে চলে যায় তাকে বাই বলে। আর এরপরে দেখা যায় নেদুমারান হিংসের আগুনে জ্বলে পুড়ে সারকার হয়ে যায়। দেখা যায় রাজাদুরাইয়ের এই ধরনের কথাবার্তা নেদুমারানের একেবারেই পছন্দ হয়নি। এই জন্য সে চলে যাবার পরে সে ফিসফিস করে কিছু একটা বলতে থাকে নিজে নিজেই, আর নিজের হাত রুমাল দিয়ে পরিষ্কার করতে শুরু করে। রাজাদুরাই সেখান থেকে চলে আসে আর ভেট্রি ভেতরে চলে আসে। ভেতরে এসে সে ঐশ্বরিয়ার সাথে দেখা করে, জিজ্ঞেস করে কেমন আছো আর আমাকে শেফের পোশাকে কেমন লাগছে। ঐশ্বরিয়া বলে অনেক ভালো। এরপরে ভেট্রি বলে তোমার প্র্যাকটিস কেমন চলছে? ঐশ্বরিয়া বলে খুবই বাজে, প্র্যাকটিস করতে করতে নাজেহাল অবস্থা। ভেট্রি বলে আমারও একই অবস্থা, মাথায় চাটা মারতে মারতে হয়তো মাথার ব্রেনটাই সরিয়ে ফেলেছে। ঐশ্বরিয়া বলে তুমি যে এই কম্পিটিশনে পার্টিসিপেট করবে সেটা আমি কখনো ভাবিনি। ভেট্রি বলে কেন ভাবনি কেন? আর আমি শুধু পার্টিসিপেটই করতে আসিনি, বরং জিততেও এসেছি। ঐশ্বরিয়া হাসে আর বলে আমারও লক্ষ্য একটাই, যে করেই হোক আমাকে এটা জিততেই হবে। বাবাকে আমি কথা দিয়েছি, বাবার জন্য আসলে আমি কখনোই কিছু করতে পারিনি, আর এই জন্য বাবার জন্য কিছু করার জন্য এই বড় সিদ্ধান্তটা আমি নিয়েছি। কথাগুলো বলতে বলতে ঐশ্বরিয়া ইমোশনাল হয়ে পড়ে। ভেট্রিও তার দিকে তাকিয়ে থাকে। আমার তো মনে হচ্ছিল ভেট্রি মনে মনে বলেই বসবে যে ঐশ্বরিয়ার জন্য সে এই কম্পিটিশন থেকে সরে যাবে, কিন্তু দেখা যায় ভেট্রি করে তার উল্টোটা আর বলে এগুলো বলে লাভ নেই, এখানে সবাই জিততে এসেছে, তাই আমি কাউকে ছেড়ে কথা বলবো না। ঐশ্বরিয়া জানে সেটা মজা করছে, এজন্য সেও হাসতে শুরু করে, তার সাথে মজা করতে শুরু করে। ভেট্রি বলে তুমি তোমার মুখের ভেতরে এরকম কষ্ট এনে কথা বললেই আমি তোমাকে দেখে গলে যাব না, তোমার জন্য হেরে যাব না। ঐশ্বরিয়া তখন বলে আমি কি বলেছি তোমাকে আমার জন্য হারতে? আমি এখানে নিজের যোগ্যতাই জিতব। শেফ নেদুমারানের কাছ থেকে ট্রেনিং নিয়েছি, যে 3 বার স্টার শেফ উইনার হয়েছে। ভেট্রি বলে তুমি কি জানো আমি কার কাছ থেকে ট্রেনিং করেছি? রাজাদুরাইয়ের কাছে। উনি টানা 2 বার স্টার শেফ কম্পিটিশনে উইনার হয়েছে, যেটা একেবারেই বিরল। এভাবেই তারা আরো কিছুক্ষণ কথা বলে। এরপরে ভেট্রি চলে আসে নেদুমারানের কাছে। ভেট্রি বলে স্যার আপনি আমার জন্য অনেক কিছু করেছেন, এজন্য আমি কৃতজ্ঞ, কিন্তু আপনার কিছুতেই কিছু হয়নি। যখন উনি আমাকে রিসোর্টের সিক্রেট কিচেন, পুলিশ কেস এইসব নিয়ে বলল, তখনই আমি বুঝতে পেরেছি যে এই সব কিছুর পেছনে আপনি আছেন। আপনার সমস্যাটাকে আমি বুঝতে পারছি না। আমি কত কষ্ট করে পরিশ্রম করে এই পর্যন্ত এসেছি, আর আপনি শুধুমাত্র হয়তোবা আপনার ইগোর কারণেই এমনটা করে বসেছেন। আপনার এই সব কিছুর জবাব আমি দেব। এই কম্পিটিশনটা জিতে এই কম্পিটিশনে অ্যাওয়ার্ডটা হাতে নিয়ে তারপরে আপনার প্রশ্নের উত্তরগুলো আমি দেব, আর আপনি শুধু তাকিয়ে তাকিয়ে দেখবেন। এটা আমার বাবার স্বপ্ন ছিল, আর এই কম্পিটিশনটা জেতার পরে সবাই জানবে যে আমার বাবা কে ছিল আর আমি কে, আর আপনিও জানবেন যে এই রুম সার্ভিস বয়টা আসলে কে। এভাবেই ভেট্রি এক প্রকার নেদুমারানকে থ্রেড দিয়ে সেখান থেকে চলে আসে। অন্যদিকে নেদুমারানের মুখ দেখেও বোঝা যাচ্ছিল সে এত সহজে ভেট্রিকে ছেড়ে দেবে না। ভেট্রিকে পরাজিত করার জন্য সে যে কোনো কিছু করতে পারে।
আর নেদুমারান যে নিজের স্বার্থের জন্য সবকিছু করতে পারে সেটা আমরা বারবার প্রমাণ পেয়েছি। আর এখানে এপিসোড 92 শেষ হয়ে যায়। এর পরবর্তী এপিসোডগুলোতে এই কম্পিটিশনে কি হবে হয়তোবা সেটাই দেখানো হবে। এছাড়া ঐশ্বরিয়া চিকা আর নেদুমারানের সম্পর্কের ব্যাপারে জেনে গিয়েছিল। এরপরে সে কি করবে সেটাই দেখার বিষয়। অন্যদিকে রাজন সেই নতুন করে রিসোর্টকে নিয়ে কি প্ল্যান করে সেটাও দেখতে হবে। আর সবথেকে বড় বিষয়, ভেটি কি তার মায়ের অপারেশনটা পূরণ করতে পারবে বা তার বাবার স্বপ্ন পূরণ করতে পারবে এই কম্পিটিশনটা জিতে? এই সবকিছুর উত্তর ধীরে ধীরে পাওয়া যাবে পরবর্তী পর্বগুলোতে। পরবর্তী এপিসোডগুলো আবারও এক সপ্তাহ পরে রিলিজ হবে, তাই পরবর্তী পার্ট আবারও শনিবারে আসবে। তাই আশা করি ধৈর্য ধরে সবাই পাশেই থাকবেন। যদিও জানি এভাবে অনেকদিন পরে পরে এপিসোডগুলো দিলে আপনাদের খারাপ লাগে, আসলে এখানে আমারও কিছু করার থাকে না। আর এই জন্য আমি চেষ্টা করেছি আরও একটা নতুন একই ধরনের ওয়েব সিরিজ নিয়ে আসার জন্য, যেটার নাম হার্টবিট, যেটার এক পর্ব অলরেডি আমার চ্যানেলে আপলোড করা হয়েছে। আর এই হার্টবিটটা যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমি সেই ওয়েব সিরিজের পর্বগুলো একের পর এক দিতে থাকবো। আর হার্টবিটের ওয়েব সিরিজের পর্বের জন্য আপনাকে এক সপ্তাহ পর্যন্ত অপেক্ষা করতে হবে না, তাই দেখতে চাইলে অবশ্যই কমেন্ট করে জানান। আশা করি আজকের এই পর্বটি আপনাদের ভালো লেগেছে। ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকতে পারেন। তো আজকের মতো বিদায় নিচ্ছি, আবারও দেখা হবে নতুন কোনো মুভি বা ওয়েব সিরিজ নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো আর সুস্থ থাকবেন সবাই। আজকের মতো বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।